এসি লিনাক্স কমপ্লিট করার পরে এরপরে হচ্ছে আমাদের আজকের যে টপিকটা আছে সেটা আমরা স্টার্ট করব। আচ্ছা, এসি লিনাক্সের এইটা হচ্ছে এসি লিনাক্সের মেইন কনফিগারেশন ফাইল, যেটার মধ্যে এই টপ পার্টটা আমাদের প্রয়োজন, বিলো পার্টটা আমাদের সেভাবে প্রয়োজন হয় না, কারণ এটা টার্গেটেড আগে থেকেই দেয়া থাকে এবং ডিফল্ট হিসেবে আমরা টার্গেটেডটা ইউজ করব। এটা হচ্ছে মূলত এসি লিনাক্স কোন টাইপে কাজ করবে, মিনিমাম পলিসি থাকবে নাকি মাল্টি লেভেল সিকিউরিটি প্রোটেকশন থাকবে, নাকি যেসব প্রসেসগুলো চলবে সেই প্রত্যেকটা প্রসেস সিকিউর হবে, এটা হচ্ছে এসি লিনাক্স টাইপ। তো এখানে ডিফল্ট হিসেবে টার্গেটেড সেট করা থাকে, আমরা টার্গেটেডটাই ইউজ করব, এইখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এসি লিনাক্স কি? আচ্ছা, এসি লিনাক্স হচ্ছে সিকিউরিটি ইনহ্যান্স লিনাক্স। এটা হচ্ছে ফায়ারওয়ালের মতোই একটা সিকিউরিটি প্রোটোকল। এটা হচ্ছে বলতে পারেন যে লিনাক্সের টপ লেভেল যে সিকিউরিটি প্রোটোকল থাকে সেই টপ লেভেল সিকিউরিটি প্রোটোকলগুলোর মধ্যে একটা, এবং এটা হচ্ছে ফায়ারওয়ালের মতোই কাজ করে, তবে ফায়ারওয়াল না। Security Enhanced Linux is a security architecture for Linux systems that allows administrators to have more control over who can access the system. এটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটরদেরকে এসি লিনাক্স আরো ভালো একটা কন্ট্রোল প্রোভাইড করবে যে কে কিভাবে বা কেন সিস্টেমে অ্যাক্সেস করবে, সে কতটুকু কাজ করতে পারবে বা কতটুকু পারবে না, এই সব কিছু কন্ট্রোল করার একটা ফ্যাসিলিটি দিবে। আর এই অ্যাক্সেস কন্ট্রোলটা হবে অ্যাপ্লিকেশন, প্রসেস, ফাইল সবকিছুর উপরে। ফায়ারওয়াল যেমন শুধুমাত্র কিছু প্রোটোকলের উপরে বা পোর্টের উপরে অ্যাপ্লাই করা হয়, কিন্তু এটা এসি লিনাক্স হচ্ছে আপনাকে অ্যাপ্লিকেশনের উপরেও সিকিউরিটি প্রোভাইড করতে দিবে, আবার প্রসেসের উপরেও আমরা সিকিউরিটি প্রোভাইড করতে পারবো, প্লাস ফাইলসের উপরেও আমরা সিকিউরিটি প্রোভাইড করতে পারবো। এটা হচ্ছে এসি লিনাক্সের ফ্যাসিলিটি। ভাইয়া এসি লিনাক্সে কি প্রোটোকলের উপর কাজ করবে না এটা? এসি লিনাক্স প্রোটোকলের উপরে মানে ওইভাবে প্রোটোকল ধরে কাজ করবে না, তখন ওইটা কাজ করবে হচ্ছে অ্যাপ্লিকেশন হিসেবে। যেমন তার মানে সব লেয়ারে কাজ করবে না? সব লেয়ারে বলতে মানে যদি প্রোটোকল বা আইপি নিয়ে কাজ করে তাহলে তো লেয়ার 3 নিয়ে কাজ করার কথা না, এখানে লেয়ার 3 ইস্যু আসবে না, এখানে লেয়ার 3 ইস্যুটা আসবে না। এখানে ইস্যুটা আসবে এরকম যে আপনি হয়তো বা ওয়েব সার্ভার চালাইতে চাচ্ছেন ডিফারেন্ট কোন একটা পোর্টে, ঠিক আছে? সেই পোর্টটা আপনাকে যেমন ফায়ারওয়ালে অ্যালাউ করতে হবে উইথ প্রোটোকল, যে টিসিপি নাকি ইউডিপি সেটা। এখানে প্রোটোকলের সাথে সাথে আপনাকে এটাও বলে দিতে হবে, মানে এসি লিনাক্সে প্রোটোকল, পোর্ট, এই দুইটা জিনিসের সাথে আপনাকে এটাও বলে দিতে হবে যে এই পোর্টটা এই প্রোটোকলে কোন অ্যাপ্লিকেশনের জন্য কাজ করবে। যেমন ফায়ারওয়ালে এইচটিটিপি কাজ করবে কি হিসাবে? ওয়ান অফ দ্য প্রোটোকল, তাই না? কিন্তু এসি লিনাক্সের ক্ষেত্রে এটা কাজ করবে হচ্ছে ফর ওয়ান অ্যাপ্লিকেশন। সে আমি আমার ওয়েব সার্ভারটা ধরেন যে 8089 এই পোর্টে আমি রান করাইতে চাচ্ছি। তো যখন আমি 8089 এ রান করাবো, তখন যদি ওটা আমার ফায়ারওয়ালে অ্যালাউ করতে হয়, তখন আমি কিভাবে অ্যালাউ করব? যে ফায়ারওয়ালে জাস্ট বলে দিব যে 8089 টিসিপি প্রোটোকলে অ্যালাউ, শেষ, তাই না? কিন্তু এসি লিনাক্সের ক্ষেত্রে আমাকে বলে দিতে হবে যে 8089 টিসিপি প্রোটোকলে এইচটিটিপি সার্ভিসের জন্য কাজ করবে, এরকম স্পেসিফিক আমাকে বলে দিতে হবে। আবার আমি যদি ইমেল সার্ভারের জন্য 587 পোর্ট ইউজ করতে চাই, আমাকে বলে দিতে হবে এসি লিনাক্সে যে আমার এসএমটিপি পোর্টের প্রোটোকলের জন্য বা এসএমটিপি অ্যাপ্লিকেশনের জন্য 587 পোর্টটা টিসিপি প্রোটোকলে কাজ করতে হবে। এরকম
একদম ইন্ডিকেট করে বলে দিতে হবে, মানে স্পেসিফিক বলে দিতে হবে। এই কারণে তখন সেটা আর লেয়ার 2 বা লেয়ার 3 এই ধরনের কোনো ইস্যু আসবে না। এখানে ইস্যু আসবে হচ্ছে অ্যাপ্লিকেশন, ইস্যু আসবে হচ্ছে প্রসেস। মানে আমরা বলতে পারি যে এসএলএনএক্সটা একটা হচ্ছে সিকিউরিটি লেয়ার, মানে যেটা অবশ্যই। অ্যাপ্লিকেশন প্রসেস এবং ফাইল সিস্টেম নিয়ে কাজ করবে। আচ্ছা, এটা সিকিউরিটি লেয়ার হবে না, এটা হবে অ্যাকচুয়ালি সিকিউরিটি আর্কিটেকচার। কারণ হচ্ছে ধরেন যে আপনি ওয়েব সার্ভারই, এই ওয়েব সার্ভারের কথাই আবার যদি বলি, ওয়েব সার্ভারের একটা ডিফল্ট ডকুমেন্ট রুট থাকে, মানে ডিফল্ট একটা লোকেশন থাকে যে এই লোকেশন থেকে সে কন্টেন্ট নিতে পারবে। এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটা ডিফল্ট লোকেশন থাকে, ঠিক আছে? কিন্তু আপনি যখনই ওই লোকেশনটা চেঞ্জ করবেন তখন কিন্তু আর আপনাকে ফায়ারওয়ালে কোনো কিছু বলতে হবে না, কিন্তু এসি লিনাক্সকে বলতে হবে যে আমার ওই ডিরেক্টরিটাও এইচটিটিপি সার্ভিসের ডকুমেন্ট রুট হিসেবে কাজ করবে, এটাও আমাকে বলে দিতে হবে। এই জন্যই এটা কোনো সিকিউরিটি লেয়ার বলা যাবে না, এটা বলতে হবে হচ্ছে সিকিউরিটি আর্কিটেকচার। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে? এসি লিনাক্স আসলে পড়া খুবই কম, হয়তো সব মিলায়ে 20 মিনিটের মতোও পড়া হবে না, কিন্তু আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টে বা আপনি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন প্রত্যেকটা স্টেপে আপনাকে এসি লিনাক্স আটকাবে, প্রত্যেকটা স্টেপে। যে এই ওয়েব সার্ভারেই যদি আসি, সবচেয়ে বেশি ওয়েব সার্ভার ইউজ হয়, এই ওয়েব সার্ভারেই যদি আসি, আপনি হয়তো ডিফারেন্ট পোর্টে রান করাচ্ছেন, আপনি সবকিছু করছেন, আপনার কনফিগারেশন ওকে, ফায়ারওয়ালে পোর্ট অ্যালাউ করছেন, প্রোটোকল অ্যালাউ করছেন, এভরিথিং ওকে, তারপরও আপনি সার্ভিস কাজ করাইতে পারতেছেন না, সার্ভিস রিস্টার্ট হচ্ছে না। কেন? ওই যে পোর্ট চেঞ্জ করছেন সেই পোর্ট আপনি এসি লিনাক্সে অ্যালাউ করেন নাই, এবং এটার জন্য কোনো ইরোরও আসবে না। বলবে যে মেইন প্রসেস এক্সাইটেড, কিন্তু মেইন প্রসেস এক্সাইটেড কোথায় এটা আর আপনাকে বলবে না। এই জন্য এই এসি লিনাক্সের পড়া খুবই কম, কিন্তু প্রত্যেকটা স্টেপে, লাইফের প্রত্যেকটা স্টেপে এসি লিনাক্স আপনাকে আটকাবে। এসএলএনএক্স থেকে কি ভাইয়া ভেন্ডরের কোশ্চেন আসে? হ্যাঁ, কোশ্চেন আসে, তবে সেইভাবে আসে না। এখানে কোশ্চেনটা আসে হচ্ছে যে এসএমবি সার্ভিসের ক্ষেত্রে একটা কোশ্চেন আসবে, আর হচ্ছে আরেকটা কি যেন আসে, না আর আসে না, এটাই একটাই, কোনটার জন্য? এসএমবি? এসএমবি সার্ভিসের জন্য। ওটা সাম্বার জন্য? সাম্বার জন্য আসে, সাম্বার জন্য আসতে পারে, আবার নাও আসতে পারে, ওই যে যদি আর কি লেভেল চেঞ্জ করতে হয় তাহলে আসে, না হলে নাই। এছাড়া এসি লিনাক্সের তেমন কোনো কোশ্চেন নাই, তবে এসি লিনাক্সের একটা জিনিস আসে, সেটা হচ্ছে যে আপনার এক্সাম স্টার্ট হওয়ার সময়ই আপনাকে ওই ইনস্ট্রাকশনের মধ্যেই বলে দিবে যে মেক শিওর ইয়োর সিস্টেম এসি লিনাক্স ইজ রানিং বাই এনফোর্সিং মোড। এটা আপনাকে এনশিওর করতে হবে। এই জিনিসটা কোথায় আমি বলে দিচ্ছি, স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন, আপনি চাইলে এই ফাইলটা রিড করতে পারেন, ইটিসির ভিতরে এসি লিনাক্স কনফিগ। এই ফাইলটা রিড করার পরে এই যে এসি লিনাক্স মোড, এই এসি লিনাক্সটা এনফোর্সিং মোডে থাকতে হবে। এনফোর্সিং হচ্ছে যে প্রত্যেকটা সিকিউরিটি পলিসি অ্যাপ্লাই হবে এবং ফোর্সফুলি অ্যাপ্লাই হবে, আপনি চাইলেও স্কিপ করতে পারবেন না, ফোর্সফুলি অ্যাপ্লাই হবে, কোনো অ্যাপ্লিকেশন চাইলেও এটাকে স্কিপ করতে পারবে না। আরেকটা হচ্ছে পারমিসিভ মোড। পারমিসিভ মোডে যেটা হবে, সে কোনো সিকিউরিটি অ্যাপ্লাই করবে না, জাস্ট একটা ওয়ার্নিং জেনারেট করবে, কোনো সিকিউরিটি অ্যাপ্লাই করবে না। যেমন এই যে বলাই আছে এসি লিনাক্স প্রিন্টস ওয়ার্নিংস ইনস্টিড অফ ইনফোর্সিং, মানে সে কোনো ফোর্সফুলি সিকিউরিটি পলিসি অ্যাপ্লাই করবে না, জাস্ট একটা ওয়ার্নিং জেনারেট করবে। এটা ওয়ান কাইন্ড অফ ডিসেবলের মতোই, পারমিসিভ মোড ওয়ান কাইন্ড অফ ডিসেবলের মতোই। ডিসেবলে যেটা, সেটা হচ্ছে যে কোনো ওয়ার্নিংও জেনারেট করবে না, কোনো পলিসিও অ্যাপ্লাই করবে না,
কিন্তু পারমিসিভ মোডে জাস্ট হচ্ছে ওয়ার্নিংটা জেনারেট করবে, বাকি সব সেম। আর আপনি যদি কমান্ড লাইনে দেখতে চান যে আপনার এসি লিনাক্স কোন মোডে আছে, তাহলে হচ্ছে গেট ইনফোর্স। গেট ইনফোর্সে আপনাকে দেখাই দিবে যে আপনার এসি লিনাক্স কোন মোডে আছে, ইনফোর্সিং মোড। এটা এক্সাম ল্যাবেও এনফোর্সিং মোডেই থাকে, এখানে কনফিগারেশন ফাইলের ভিতরে এনফোর্সিং মোডে থাকবে, কিন্তু এই যখনই আপনি গেট এনফোর্স দিবেন তখন দেখা যাবে যে এখানে লেখা আসছে পারমিসিভ, সেট এনফোর্স 0, এই যে এরকম আসবে, পারমিসিভ আসবে। কিচ্ছু না, জিনিসটা হচ্ছে যে আপনার এনফোর্সিং মোডটাকে 0 করা আছে। তো যখনই আপনি গেট এনফোর্স দিয়ে দেখবেন যে আপনার সিস্টেম পারমিসিভ মোডে আছে, তখন জাস্ট এই কমান্ডটা দিবেন, সেট এনফোর্স 1। সেট এনফোর্স 1 হচ্ছে পারমিসিভ, আর সেট এনফোর্স 0 হচ্ছে পারমিসিভ। জাস্ট এই কমান্ডটা অ্যাপ্লাই করে দিলেই এনফোর্স হবে। 1টা হবে কি এনফোর্সিং? সেট এনফোর্স 1 মানে হচ্ছে অন করলেন, এনফোর্সিং মোডটাকে আপনি অন করলেন, আর সেট এনফোর্স 0 মানে অফ করলেন। যখন অফ করবেন তখন সেটা পারমিসিভ মোডে আসবে, যখন অন করবেন তখন সেটা এনফোর্সিং মোডে আসবে। এই যে আমি পারমিসিভ মোডে আনলাম আবার এনফোর্সিং মোডে আনলাম, এই সব জিনিসই হচ্ছে টেম্পোরারি। টেম্পোরারি কিরকম? যতক্ষণ সিস্টেম রানিং আছে ততক্ষণ। যখনই সিস্টেম রিস্টার্ট হবে তখনই আবার এই কনফিগারেশন ফাইলের ভিতরে যেটা আছে সেটা অ্যাপ্লাই হবে। এইটা হচ্ছে মেইন, কনফিগারেশন ফাইলের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে মেইন, ঠিক আছে? আপনি টেম্পোরারি ডিসেবল করতে পারেন। টেম্পোরারি ডিসেবল হচ্ছে এই যে সেট এনফোর্স 0 মানে পারমিসিভ। আবার আপনার কনফিগারেশন ফাইলের ভিতরে পারমিসিভ আছে, আপনি টেম্পোরারি এনফোর্সিং করতে যাচ্ছেন, তখন আবার এই যে এটা সেট এনফোর্স 1। তবে যখনই প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করবেন, মেক শিওর আপনার এসি লিনাক্স এনফোর্সিং মোডে আছে, মেক শিওর দ্যাট। এইটা অনেক বড় একটা সিকিউরিটি প্রোটোকল, অনেক বড়। এটা অনেক বড় একটা সিকিউরিটি প্রোটোকল, এবং ফায়ারওয়ালের সাথে যদি এসি লিনাক্সকে এনফোর্সিং না রাখেন, তাহলে এরকমও হইতে পারে যে আপনার সিস্টেম হ্যাক হয়ে চলে গেছে, আপনি টেরও পাবেন না। এনফোর্সিং মোডে থাকলে এটাকে অনেকভাবে হ্যাকিং মানে অ্যান্টি হ্যাকিং হিসেবে ইউজ করা যায়, মানে সিকিউরিটি খুব ভালোভাবে কাজ করে, ফায়ারওয়ালটা খুব ভালো কাজ করে যখনই আপনার এসি লিনাক্স এনফোর্সিং মোডে থাকে। কিন্তু যখনই পারমিসিভে দিবেন তখন আপনি বুঝতেও পারবেন না যে কি কি হচ্ছে আর কি কি হচ্ছে না, কারণ তখন আলটিমেটলি কোনো সিকিউরিটি অ্যাপ্লাই হচ্ছে না, একজন নরমাল ইউজারও অনেক কিছু করে ফেলতে পারবে, ঠিক আছে? এই জন্য অবশ্যই এসি লিনাক্স এনফোর্সিং মোডে রাখবেন। যদি পারমিসিভ মোডে থাকে পার্মানেন্টলি কিভাবে এনফোর্সিং করব? এই যে এই ফাইলের ভিতরে ঢুকবেন, ইটিসি এসি লিনাক্স কনফিগ, এই ফাইলের ভিতরে ঢুকে এই যে এসি লিনাক্স ইকুয়াল এখানে এনফোর্সিং এটা লিখে দিবেন, এই এখানে যা লেখা আছে এখানে তাই লিখে দিবেন। আবার আরেকটা জিনিস, যদি এই ফাইলটা কখনো মডিফাই করেন, অবশ্যই এই জায়গা থেকে লেখা দেখে দেখে লিখবেন, কারণ যদি কোনো কারণে স্পেলিং মিস্টেক হয় আপনার ওএস কিন্তু রান করবে না। ব্যাকআপ নিয়ে রাখলে কি ব্যাকআপ নেবেন আপনার ওএস যদি রান না করে? কোনোভাবে সেভ মোডে গিয়ে রান করে দেওয়ার সিস্টেম নেই? সেটা তো আছে, কিন্তু আপনার এখানে তো ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নাই, আপনি এই জিনিসটাকে একবার লিখে দিলেই তো শেষ। জাস্ট এখানে মিলাই নিবেন যে এনফোর্সিং এখানে যে লিখছেন এই স্পেলিংটার সাথে ঠিকঠাক আছে কিনা, যদি থাকে কাজ শেষ। আচ্ছা, আচ্ছা, এখন হচ্ছে এসি লিনাক্স এর পোর্ট। এই যে এতক্ষণ যেটা বলছিলাম যে কোন পোর্ট কোন সার্ভিসের সাথে কাজ করবে বা কোন অ্যাপ্লিকেশনের সাথে কাজ করবে, এটা আমরা এভাবে দেখতে পারি, এসি ম্যানেজ পোর্ট -l। এই কমান্ডটা যদি দেই তাহলে আমাকে পুরো এসি লিনাক্স সার্ভিসে যতগুলো টিসিপি ইউডিপি প্রোটোকলে পোর্ট অ্যালাউ করা আছে সবগুলো দেখাবে, প্রত্যেকটা সার্ভিসের জন্য পোর্ট অ্যালাউ করা থাকে। এই জিনিস
দেখাবে। এখন আমি চাচ্ছি যে এটার ভিতর থেকে স্পেসিফিক কিছু একটা দেখবো। তো গ্রেপ করি, সে এফটিপি যদি দেখি, এফটিপি পোর্ট পি, দেখেন এতগুলা পোর্ট কাজ করে। এই 5টা পোর্ট টিসিপি এবং ইউডিপি প্রোটোকলে 5টা পোর্ট কাজ করে, 21, 989, 990, আবার ইউডিপি প্রোটোকলেও 989, 990, টিএফটিপি সার্ভিসের জন্য 69 আর এফটিপি ডেটা পোর্টের জন্য 20। আবার আমি যদি এসএমটিপি দেখতে চাই, এসএমটিপি তে 25, 487, সরি 465, 587, 3টা পোর্ট কাজ করতেছে। ওকে, যদি পপ দেখতে চাই, পপের জন্য 106, 109, 110, 143, 220, 993, 995, 1109, 10993, এতগুলা পোর্ট পপ 3 এর জন্য বা পপ প্রোটোকলের জন্য কাজ করে। আসলে এই 143, 993 এই দুটো হচ্ছে আইম্যাপ পোর্ট, আর 1109, 10993 এই তিনটা হচ্ছে এলএমটিপি পোর্ট। ভাইয়া এখানে পপ নিয়ে একটা কোশ্চেন ছিল আমার। বলেন। সেটা হচ্ছে পপ 3 আর পপের মধ্যে ডিফারেন্সটা কি? পপ 3 হচ্ছে মূলত প্রোটোকল, মানে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। এই 3টা হচ্ছে ভার্সন। হ্যাঁ হ্যাঁ, ভার্সন 3। ও আচ্ছা। আর পপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল, দুটো একই জিনিস। পপ 3 হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, আর শুধু ভাই পপ হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। আমার একটা কোশ্চেন ছিল, কি বলেন? মানে পার্টিশন না দিলে কি এই আপনি যেগুলা দেখাচ্ছেন এগুলা কি আমরা দেখতে পারবো না? না পার্টিশনের পরেই কেবল এগুলা দেখতে পারবো? না না না, এগুলোর সাথে পার্টিশনের কোনো সম্পর্কই নেই। না, আপনার সাথে সাথে আমি আবার কমান্ড প্র্যাকটিস করতেছিলাম, বাট করে না। পার্টিশনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। মানে একদম ফ্রেশ লিনাক্স ইনস্টল করার পরে তো এই কমান্ডগুলো দিলে আপনি যেভাবে হ্যাঁ, দেখতেছেন হ্যাঁ। এভাবে দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, সব আসবে, সব আসবে। পার্টিশন মানে অ্যাকচুয়ালি আমি আরেকটু ক্লিয়ার করি আপনাকে, সেটা হচ্ছে যে আমি জাস্ট একটা সিকোয়েন্স অনুযায়ী আগাই। আমি চাইলেই আপনাদের পার্টিশন প্রথমে দেখাই দিতে পারি, কিন্তু প্রথমেই পার্টিশন দেখাই না কেন? আমাকে পার্টিশনের সময় ফাইল মডিফাই করতে হয়, কমান্ড এক্সিকিউট করতে হয়, তারপরে ডিরেক্টরি তৈরি করতে হয়, এরপরে মাউন্ট কমান্ড এক্সিকিউট করতে হয়, গ্রেপ করতে হয়। এই জিনিসগুলো যদি আপনাকে আমি আগে না দেখাই, আমি পরে যখন দেখাবো তখন তার মানে প্রথমেই যদি পার্টিশন দেখাই তখন আলটিমেটলি কি হবে, আমাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাকে বলতে হবে, তারপরে গিয়ে আমি পার্টিশনের কমান্ড এক্সিকিউট করতে পারবো। এই জন্য জাস্ট একটা সিকোয়েন্স অনুযায়ী আগাই, যে প্রথমে বেসিক কমপ্লিট করব, কপি করা, পেস্ট করা, ডিরেক্টরি তৈরি করা, ফাইল তৈরি করা, এভরিথিং এই আগডুম বাগডুম ঘোরাডুম এইসব শেষ করব, দেন গিয়ে আমরা মেইন পার্টে যাব। এটাই, এখানে আসলে এরকম কিছু না যে আপনি পার্টিশন আগে করতে পারবেন না, বা এরকমও করতে পারি যে আমাদের পুরো টপিক শেষ, লাস্ট ক্লাসে গিয়ে আমি আপনাদের পার্টিশন দেখাবো, এটাও সম্ভব। এখানে জাস্ট সিকোয়েন্স অনুযায়ী আগাই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, অন্য কিছু না। ঠিক আছে? জি ঠিক আছে। আচ্ছা, ওকে, পপ গেল। এখন হচ্ছে আমি চাচ্ছি যে এইচটিটিপি যদি দেখি, এইচটিটিপি তে দেখেন কতগুলো পোর্ট কাজ করে। এইচটিটিপি তে 8080, 8118, 8123, এগুলো আসলে এখানে এতগুলা পোর্ট কাজ করে বললে জিনিসটা ভুল হবে। জিনিসটা হচ্ছে যে এই পোর্টগুলো ডিফল্ট হিসাবে এসি লিনাক্সে অ্যালাউ করা থাকে। আমরা যদি কখনো এই পোর্টগুলোকে ইউজ করতে চাই তাহলে আমার এসি লিনাক্সকে আলাদাভাবে ইনফর্ম করতে হবে না, বা এসি লিনাক্সে অ্যালাউ করতে হবে না। কিন্তু এই পোর্টের বাইরের কোনো পোর্ট যদি আবার অ্যাপ্লাই করি তখন কি আবার এসি লিনাক্সকে ইনফর্ম করতে হবে। যেমন আপনি চাচ্ছেন যে আপনি সে 8991 এই পোর্টটা আপনি কোন একটা সার্ভিসের সাথে ইউজ করতে চাচ্ছেন।
এখন 8119 এই পোর্ট যদি অন্য কোনো সার্ভিসের সাথে চলে তাহলে তো আর আপনি ইউজ করতে পারবেন না। 8119 আচ্ছা, কোনো পোর্টে ইউজ হচ্ছে না। ওকে, 8009 যদি দেই, হ্যাঁ এই যে দেখেন আপনি চাচ্ছেন যে 8009 এই পোর্টটা আপনি এসএমটিপি সার্ভিসের সাথে ইউজ করবেন। এখন আপনি চাইলেও কিন্তু পারবেন না, কারণ এটা এইচটিটিপি সার্ভিসের সাথে অলরেডি বাইন্ড করা। তখন আপনাকে কি করতে হবে, এইচটিটিপি সার্ভিস থেকে এই পোর্টটাকে রিমুভ করতে হবে। রিমুভ করে দেন আপনি এই পোর্টটা অন্য কোনো সার্ভিসে ইউজ করতে পারবেন। অথবা এগুলোর থেকে সবচেয়ে ভালো বুদ্ধি, যে পোর্টটা আপনি ইউজ করতে চাচ্ছেন সেই পোর্টটা ফ্রি আছে কিনা সেটা চেক করে নেবেন। চেক করে নিয়ে দেন আপনি যে কোনো সার্ভিসের সাথে ইউজ করতে পারেন, কোনো ইস্যু নেই। যেমন এখানে 8119 বা 8110 এই পোর্টটা আমি ইউজ করতে চাচ্ছি। এই 8110 এটা জিমরা সার্ভিসের POP 3 পোর্ট। তো জিমরা সার্ভিসে আমি যদি এখন POP 3 পোর্ট ইউজ করতে চাই 8110, আমি প্রথমেই চেক করে নিব যে 8110 আমার অন্য কোনো সার্ভিসের সাথে ইউজ হচ্ছে কিনা। যদি ইউজ হয় তাহলে আর সেই পোর্ট আমি ইউজ করব না, তখন আমি ডিফারেন্ট পোর্টে কনফিগার করব। এইটাও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের অনেক বড় একটা পার্ট, যে আপনি একটা সার্ভিসের সাথে একটা পোর্টকে ইউজ করতে চাচ্ছেন, সেই পোর্ট আদৌ ফ্রি আছে কিনা সেটা আপনাকে বের করে নিতে হবে। বের করে নিয়ে দেন আপনি সেই পোর্টটা ইউজ করবেন। এটাও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের অনেক বড় একটা পার্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা সার্ভিসের সাথে কোন কোন পোর্ট বাইন্ড আছে সেটা চেক করলাম, কোন পোর্ট ফ্রি আছে কিনা বা কোন পোর্ট আদৌ ফ্রি হবে কিনা সেগুলো চেক করলাম। এখন হচ্ছে যে আমরা পোর্ট অ্যালাউ করব। যেমন এই পোর্টটাই, এই যে 8119, এই পোর্টটাই আমি এইচটিটিপি সার্ভিসের সাথে অ্যালাউ করতে চাচ্ছি। তাহলে কিভাবে করতে পারি? এসি ম্যানেজ পোর্ট মাইনাস এ, এ মানে হচ্ছে অ্যাপেন্ড, মাইনাস টি তে হচ্ছে কনটেক্সট। এখানে কনটেক্সট বলতে এই জিনিসটা http_port_t, এটাকে বলা হয় এসি লিনাক্স কনটেক্সট অথবা এসি লিনাক্স লেবেল। আপনি একটা পোর্টকে অ্যালাউ করতে চাচ্ছেন, সেই পোর্ট কোন অ্যাপ্লিকেশনের সাথে কাজ করবে বা কোন সার্ভিসের সাথে কাজ করবে সেটা যদি মেনশন না করেন, তাহলে সেই পোর্ট এসি লিনাক্সে অ্যালাউ করেও কোনো লাভ নাই, কারণ ও জানে না যে ও কোন সার্ভিসের সাথে কাজ করবে। এই কারণে এই জিনিসটা আমাকে মেনশন করে দিতে হবে। তাহলে http_port_t, এখন আপনাকে বলতে হবে প্রোটোকল -p টিসিপি, যে আমার পোর্টটা টিসিপি প্রোটোকলে কাজ করবে। ঠিক আছে? এরপরে আমার পোর্টের নাম্বার 811। এসি লিনাক্স মডিফাই হতে সবসময় একটু সময় লাগে, এটা এরকম না যে আমার সিস্টেম স্লো বা আপনাদের সিস্টেম স্লো। এসি লিনাক্সের যে কোনো কমান্ড এক্সিকিউট হতে একটু সময় নেয়। ঠিক আছে? টি দিয়ে কি বলছিলেন? এটা কনটেক্সট। জি জি, কনটেক্সট। কনটেক্সট এটা সহজভাবে মনে রাখতে পারেন এসি লিনাক্সের লেভেল। এটা হচ্ছে লেভেল, যে এইচটিটিপি এর পোর্ট লেভেল হচ্ছে http_port_t, এটা হচ্ছে এইচটিটিপি এর পোর্ট লেভেল। আচ্ছা, এখন যদি আমি আবার 8119 চেক করি, এই কনটেক্সটটা তো এক একটা সার্ভিসের জন্য প্রত্যেকটা আলাদা। সার্ভিসের জন্য আলাদা, প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা। আবার এই কনটেক্সট দুই রকম আছে, একটা হচ্ছে ডিরেক্টরি কনটেক্সট আর একটা হচ্ছে আবার পোর্ট কনটেক্সট। এটা হচ্ছে পোর্ট কনটেক্সট বা পোর্ট লেভেল। আবার ডিরেক্টরি লেভেল আছে, সেই ডিরেক্টরি লেভেল দেখাচ্ছি আমি। এই যে দেখেন 8119 অলরেডি আমার এইচটিটিপি সার্ভিসের সাথে অ্যালাউ হয়ে গেছে। এখন 8119 সার্ভিস পোর্ট দিয়ে আমি এইচটিটিপি সার্ভিসকে ইউজ করতে পারবো। ইউজ করতে পারবো বলতে 8119 পোর্ট ইউজ করে আমি এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে এই সিস্টেমে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমার ডিরেক্টরি কনটেক্সট। ওকে,
ls মাইনাস ld ক্যাপিটাল z এটা দিয়ে আমি কি দিব, আচ্ছা etc এই যে দেখেন এইটুকু আপনারা জানেন কি, এগুলো কি জানেন, এটা কি জানেন। এরপরের জিনিস হচ্ছে আমার এইটা, এইটুকু এইটুকু কি, এইটুকু হচ্ছে কোন পারপাসে ইউজ হবে, সিস্টেমের পারপাসে ইউজ হবে, এটা হচ্ছে সেই ডিক্লারেশন, এটাও এসি লিনাক্সেরই জিনিস। এরপরে হচ্ছে অবজেক্ট আন্ডারস্কোর আর, এই ইটিসির ভিতরে কি থাকবে, অবজেক্ট থাকবে। অবজেক্ট বলতে ডিরেক্টরি, ফাইল, এভরিথিং, এটা আসলে সবগুলোর সাথেই থাকে। মেইন হচ্ছে এই জিনিসটা ইটিসি আন্ডারস্কোর টি, এই ইটিসি আন্ডারস্কোর টি লেভেলটা যেই ডিরেক্টরির সাথে থাকবে সেই ডিরেক্টরিটা সিস্টেম কনফিগারেশন ফাইলের ডিরেক্টরি হিসেবে কাজ করতে পারবে। যেমন আরেকটা যদি দেখাই, var, দেখেন এখানে কি আসছে, var আন্ডারস্কোর টি, এটার মধ্যে ভ্যারিয়েবল থাকবে। আচ্ছা এফ যদি দেই, দেখেন ডিভাইস আন্ডারস্কোর টি, এটার ভিতরে ডিভাইস টাইপ ফাইল থাকবে। ওকে, এমএনটি যদি দেই, কি আসছে, এমএনটি আন্ডারস্কোর টি, টেম্পোরারি মাউন্ট বার। ওকে, টিএমপি যদি দেই, টিএমপি আন্ডারস্কোর টি, প্রত্যেকটা ডিরেক্টরির সাথে এরকম এসি লিনাক্স এর কনটেক্সট থাকবে। এখানে দেখেন কি আসছে, হোম আন্ডারস্কোর রুট আন্ডারস্কোর টি, তার মানে ইউজারদের রুট ডিরেক্টরি। আবার স্ল্যাশ রুট যদি দেই, কি আসছে, অ্যাডমিন হোম টি, তার মানে অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের হোম ডিরেক্টরি। এসবিন যদি দেই, বিন আন্ডারস্কোর টি, মানে বাইনারি ফাইল এখানে থাকতে পারে। ওকে, বিন যদি দেই, সরি বিন যদি দেই, সেম বিন আন্ডারস্কোর টি, বাইনারি ফাইল। আচ্ছা, ইউএসআর যদি দেই, ইউজার ভ্যারিয়েবলস। ওকে, রান যদি দেই, ভ্যারিয়েবল রানিং, মানে রানিং ভ্যারিয়েবল গুলো থাকবে। ওকে, মিডিয়া আছে, কি আসছে, টেম্পোরারি, এমএনটি যেহেতু তার মানে টেম্পোরারি। এরপরে আর কি আছে, লিভ যদি দেই, কি আসছে, লিভ আন্ডারস্কোর টি, লাইব্রেরি। এরকম প্রত্যেকটা ডিরেক্টরির সাথে এসি লিনাক্স এর কনটেক্সট সেট করা আছে। এইটা হচ্ছে ডিরেক্টরি লেভেল বা ডিরেক্টরি কনটেক্সট, এটাকে বলা হয় ডিরেক্টরি লেভেল বা ডিরেক্টরি কনটেক্সট। এই কনটেক্সট যদি ম্যাচ না করে তাহলে ওই ডিরেক্টরিটা সেই স্পেসিফিক পারপাসে ইউজ হবে না। যেমন এই যে হোমের ভিতরে যদি এই হোম আন্ডারস্কোর রুট আন্ডারস্কোর টি এই কনটেক্সট যদি না থাকে তাহলে এই স্ল্যাশ হোম ইউজারদের হোম ডিরেক্টরি হিসেবে ইউজ হবে না। আবার স্ল্যাশ রুট, এটার মধ্যে যদি এই অ্যাডমিন আন্ডারস্কোর হোম আন্ডারস্কোর টি এই কনটেক্সট যদি না থাকে, এটা সুপার ইউজারের বা রুট ইউজারের রুট ডিরেক্টরি হিসেবে কাজ করবে না। ঠিক আছে, সো এই ডিরেক্টরি কনটেক্সটেরও কাজ আছে। আচ্ছা, এই ডিরেক্টরি কনটেক্সট অ্যাপ্লাই করা বা চেঞ্জ করা এই জিনিসটা আমরা এখন দেখব না, এটাকে আপাতত স্কিপ করতেছি। এইটা আমরা দেখব হচ্ছে যখন সার্ভার কনফিগারেশন করব, মানে এসএমবি সার্ভিস যখন কনফিগার করব তখন হচ্ছে আমরা এই ডিরেক্টরি কনটেক্সট চেঞ্জ করাটা দেখব। আচ্ছা, এটা এখনো দেখতে পারি। ও, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান get c minus a। আচ্ছা, এটা হচ্ছে একটা এসি লিনাক্সেরই একটা জিনিস, বুলিয়ান। বুলিয়ান জিনিসটা হচ্ছে যে
কিছু ডাটা টাইপ বা বলতে পারেন যে কিছু ডিক্লারেশন, এটা ওয়ান কাইন্ড অফ এসি লিনাক্সের জিনিস, কিছু ডিক্লারেশন যে সার্ভিসটা কাজ করবে কি করবে না, বা সার্ভিসের সাথে জিনিসটা কাজ করবে কি করবে না সেটা। যেমন এখানে প্রত্যেকটা সার্ভিসের জন্যই একটা করে বুলিয়ান সেট করা আছে। যে আচ্ছা আমি একটা স্পেসিফিক গ্রেপ কোনটা HTTP, এই যে দেখেন HTTP ক্যান নেটওয়ার্ক কানেক্ট অফ, এই যে এটা অফ আছে না, HTTP সার্ভিসটা যখন স্টার্ট হবে তখন হচ্ছে এটা অন হয়ে যাবে। যদি অন না হয় তাহলে এটা আমাকে অন করে দিতে হবে। আমি যদি এটাকে অন না করি তাহলে আবার HTTP সার্ভিস কাজ করবে না। HTTPD ক্যান নেটওয়ার্ক কানেক্ট, আবার HTTPD ক্যান নেটওয়ার্ক কানেক্ট DB, এটা যদি অন না করি তাহলে ডাটাবেস কানেক্ট হবে না। HTTPD ক্যান কানেক্ট JAVIX, এটাকে যদি অন না করি তাহলে JAVIX সার্ভার কাজ করবে না। HTTP enable FTP সার্ভার, এটাকে যদি অন না করি তাহলে FTP সার্ভার কানেক্ট হবে না। HTTPD ম্যানেজ IPA, এটাকে যদি অ্যালাউ না করি তাহলে LDAP সার্ভার রিমোটলি কানেক্ট হবে না। এই ধরনের বুলিয়ান গুলো এখানে সেট করা থাকে। এটাও এসি লিনাক্সেরই জিনিস, তবে এটা পুরোপুরি ডিফারেন্ট একটা পার্ট, এটাকে বলা হয় বুলিয়ান। এটা হচ্ছে আমরা অন অফ করা দেখব, এখনো দেখতে পারি। যেমন HTTP ওকে সেন্ড মেইল যদি দেই, HTTPD ক্যান সেন্ড মেইল অফ, এই যে জিনিসটা অফ আছে, এটা অফ থাকার কারণে যেটা প্রবলেম হবে, যদি কখনো আমার এই সার্ভারে আমি মেইল সার্ভার কনফিগার করি এবং সেই মেইল সার্ভারের সাথে যদি আমি ওয়েব প্যানেল কনফিগার করি, মানে ওয়েব মেইল যদি কনফিগার করি, এই বুলিয়ানটা যদি অন না থাকে তাহলে সেই ওয়েব মেইল থেকে আমার মেইল যাবে না। তাহলে দেখেন এই একটা জিনিসের জন্য, এই একটা বুলিয়ান বা একটা ডিক্লারেশনের জন্য আমার পুরো ইমেল যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। এখন তাহলে এটাকে অন করব কিভাবে? এইভাবে সেট সি ফুল মাইনাস ক্যাপিটাল পি, মানে এখানে আমার প্রোটোকলটা বলে দিতে হবে কোনটা, httpd underscore can send mail on, এটাও সময় নেবে। হয়েছে, আবার যদি সেন্ড মেল গ্রেপ করি, দেখেন এখন অন হয়েছে, এখানে অফ ছিল, আমি অন করার পরে অন হয়ে গেছে। ঠিক আছে, আবার ওই যে নেটওয়ার্ক কানেক্টের HTTP নেটওয়ার্ক কানেক্টরটা যদি অন করতে চাই তাহলে HTTPD ক্যান ডাবল ট্যাপ দিলে আপনাকে পসিবল গুলো দেখাবে। এই যে এটা নেটওয়ার্ক কানেক্ট অন, অন হলো। HTTP যদি গ্রেপ করি, বাবা আচ্ছা নেটওয়ার্ক কানেক্ট HTTPD, এই যে HTTPD ক্যান নেটওয়ার্ক কানেক্ট অন, এরকম জিনিসগুলো আমাকে বুলিয়ান হিসাবে অন করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে কনটেক্সট যদি চেঞ্জ করতে চাই, কনটেক্সট চেঞ্জ করব কিসের? আচ্ছা কনটেক্সট আমি চাইলে এখন এমনিতেও চেঞ্জ করতে পারবো না, যেহেতু আমার সার্ভিস ইনস্টল করা নেই। আমার সার্ভিসগুলো যেহেতু ইনস্টল করা নেই, আমি চাইলেও এখন পারবো না, কারণ স্পেসিফিক জিনিসটা আমি পাচ্ছি না। সো এটা আমাকে এখন এমনি স্কিপ করতে হবে। আমি মেসেজ দিছিলাম, মেসেজ দিছিলাম
ছবি পাঠাইছেন ভাই? এই যে সি ম্যানেজ দিলে আমার ব্যাশ সামথিং কিছু আসে, এটা আর কি। সি ম্যানেজ দিলে বেশ সামথিং আসে। আচ্ছা, এসি ম্যানেজ কোড এসি এম এ এন, ভাই স্পেলিং ভুল করছেন। এম এ এন এ জি ই, এই যে দেখেন এসি, এই জন্যই ট্যাব ইউজ করবেন। এই যে ভুল হয়েছে এটার জন্য ট্যাব ইউজ করবেন, ট্যাব ইউজ করলে ভুলটা আসবে। আচ্ছা, okay. ক্লাস কিছুই বুঝতেছেন না? কি বুঝতেছেন না আদনান ভাই? ভাই এখানে স্পিডে যাওয়ার কিছু নাই। এখানে আপনি দেখেন যে আপনি কমান্ড বুঝতেছেন কিনা। আমি জাস্ট আপনাকে কমান্ডের একটা এক্সপ্লেনেশন দিচ্ছি, কমান্ড আপনি বুঝতেছেন কিনা এটা বলেন, কমান্ডটা কি পারপাসে ইউজ হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করেন। এরপরেও যদি না হয় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার সময় প্রবলেম হবে, প্রবলেম আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সলিউশন দেওয়ার। এখানে আমি মোটেও স্পিডে যাচ্ছি না। আমি দেখেন আপনি যে আমাকে বললেন যে আমি স্পিডে যাচ্ছি, আমি যদি আপনাকে হিস্ট্রি দেখাই, এখানে দেখেন এই যে 9:10-এ আমরা স্টার্ট করছি, এখন 9:50 বাজে, 40 মিনিট, 40 মিনিটে আমি আপনাদেরকে কয়টা কমান্ড রেখেছি দেখেন। তাও কি এই সব কিন্তু একই জিনিস, এটা কিন্তু আসলে আলটিমেটলি একটা কমান্ড, একটা কমান্ড আমি আপনাকে এতগুলাই দেখাইছি, এটাও কিন্তু একটা কমান্ড। তাহলে একটা, দুইটা, এখানে একটা, আবার তিনটা, স্পেক ঠিক আছে। হ্যাঁ একটু শেষ করি আমি, তিনটা, এখানে একটা, চারটা। এই যে চারটা কমান্ড আপনাকে আমি দেখাইছি, চারটা সরি পাঁচটা হবে। আচ্ছা আচ্ছা, এই যে পাঁচটা কমান্ড আমি আপনাকে দেখাইছি, 40 মিনিটে আমি আপনাকে পাঁচটা কমান্ড দেখাইছি। এখন বলেন আমি কি স্পিডে যাচ্ছি? এটা মোটেও স্পিডে যাচ্ছি না ভাই, আমি অনেক স্লো যাচ্ছি। সিরিয়াসলি শুনেন, আমি আসলেই অনেক স্লো যাচ্ছি। আজকে আমাদের এটা কত নম্বর ক্লাস? এটা মনে হয় 10 নম্বর ক্লাস চলতেছে। 11 নম্বর 11 নম্বর ক্লাস। 11 নম্বর ক্লাস 11 চলতেছে। 11 নম্বর ক্লাস চলতেছে, এখনো আমি এসি লিনাক্স করাচ্ছি। 11 নম্বর, ভাই ঠিক আছে, আপনার আপনার ইয়া ঠিক আছে ভাই, আমি একদম হাতে করি, আমার কাছে ঠিক আছে, মানে আমি মনে হয় ঠিকই আছে। 11 নাম্বার ক্লাসেও আমি আপনাদেরকে এসি লিনাক্স করাচ্ছি। অন্যান্য ব্যাচে 11 নাম্বার ক্লাসে আমি এনএফএস সাম্বা করাই। এনএফএস সাম্বা আপনাদের আরো একটা ক্লাস পড়ে। বলেন কোন স্পিডে যাচ্ছি? 11 নাম্বার ক্লাসে আমি এনএফএস সাম্বা করাই, সিরিয়াসলি বলতেছি। আচ্ছা যাই হোক, আদনান ভাই একটু একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন, পারবেন, আশা করি পারবেন। ভাই আমি আপনাদের থেকে অনেক খারাপ স্টুডেন্ট ছিলাম, এখনো আছি, এমন না যে উন্নতি হয়েছে, উন্নতি হয় নাই, হয়তো একটু বেশি প্র্যাকটিস করছি, এজন্য এই জিনিসগুলো আসলে মুখস্থ হয়ে গেছে, এর বেশি আর কিচ্ছু না। এমন না যে আমি লিনাক্সের উপরে পিএইচডি করে আসছি, এসব কিচ্ছু করি নাই। অনেক বড় বড় বস ঘুরে বেড়াচ্ছে যাদের কাছে আমরা কিচ্ছু না, সিরিয়াসলি। আমি হয়তো আপনাদের ক্লাস নেওয়ার সৌভাগ্য পাইছি, কিন্তু অনেক বড় বড় বস আছে। গ্রেপের কাজটা আরেকটু এক্সপ্লেন করবো। আচ্ছা, গ্রেপের কাজ হচ্ছে যে আপনার যে কমান্ডটা আপনি এক্সিকিউট করছেন সেই কমান্ডের আউটপুট থেকে স্পেসিফিক একটা বা দুইটা জিনিসকে আপনি দেখতে চাচ্ছেন, একদম স্পেসিফিক একটা বা দুইটা জিনিস। যেমন এখানে দেখেন, আমি যদি গেটসিবল মাইনাস এ দেই, এটা হচ্ছে বুলিয়ান চেক করার কমান্ড। দেখেন কতগুলো আসছে, আমি চাচ্ছি এখান থেকে আমি এইচটিটিপি দেখবো, তো এখান থেকে এইচটিটিপি আমি কোথায় খুঁজে বের করব? আমার খুঁজে বের করতেও অনেক বড় একটা সময়ের দরকার। তো সেই সময়টাই যেন আমার না লাগে, আমি যেন কমান্ডের মাধ্যমে স্পেসিফিক একটা বা দুইটা জিনিসকে ক্যাপচার করতে পারি, সেটা হচ্ছে গ্রেপ করা।
তাহলে কমান্ডের সাথে আমি পাইপলাইন ইউজ করলাম, পাইপলাইন ইউজ করে গ্রেপ লিখলাম, লিখে আমি যে ওয়ার্ডটা এখানে দিব, এই গ্রেপের পরে আমি যে ওয়ার্ডটা ইউজ করব সেই ওয়ার্ডের সাথে সিমিলার যে আউটপুট গুলো আমার কমান্ড পাবে, এই যে এই কমান্ডের আউটপুট থেকে এই ওয়ার্ডের সাথে সিমিলার যে জিনিসগুলো পাবে সেই জিনিসগুলো আমাকে টার্মিনালে শো করবে। এখানে দেখেন, এখানে শুধুমাত্র এইচটিটিপির জিনিসগুলো আসছে, অন্য কিছু আসে না। এটা হচ্ছে গ্রেপের কাজ, যে আমি অনেক বড় আউটপুট থেকে স্পেসিফিক একটা বা দুইটা সিমিলার ওয়ার্ড সার্চ করা। যেরকম আমরা ফাইন্ডিং এর ক্ষেত্রে কি করছি, পুরো সিস্টেম থেকে কিছু ফাইলের আউটপুট নিয়ে আসছি, সেটা হচ্ছে ফাইন্ড করা। আর গ্রেপের কাজ হচ্ছে একটা ফাইলের ভিতর থেকে কন্টেন্ট নিয়ে আসা, অথবা একটা আউটপুট থেকে সিমিলার কন্টেন্ট নিয়ে আসা, এটা হচ্ছে গ্রেপের কাজ। আদনান ভাই বুঝতে পারছেন? আচ্ছা আদনান ভাই, আপনাকে আমি আরেকটা কথা বলি, এটা ওয়ান কাইন্ড অফ রিকোয়েস্ট বলতে পারেন। সেটা হচ্ছে যে আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন আপনি জানাবেন, ভাই লজ্জা পাওয়ার কিছু নাই, শিখতে আসছেন শিখে যাবেন, লজ্জা পাওয়ার কিছু নাই। আমি এক জিনিস 10 বার বলবো, আমার কোনো সমস্যা নেই। আপনি যদি জিজ্ঞেস করতে পারেন আমি আপনাকে বলতে পারবো, আপনি কোশ্চেন করবেন। হ্যাঁ, যেহেতু আপনি মেসেজে কোশ্চেন করেন সেই ক্ষেত্রে হয়তো এরকম হবে যে আমি হয়তো কিছুক্ষণ পরে দেখবো, কারণ ওই টার্মিনালের মধ্যে যখন থাকি তখন আর অন্যদিকে চোখ যায় না, এই কারণে হয়তো আপনার মেসেজটা আমি সবসময় দেখি না, কিন্তু যখনই দেখবো তখনই আপনার অ্যান্সারটা আমি দেওয়ার চেষ্টা করবো। এর জন্য আপনি না বুঝলে নোট ডাউন করে রাখবেন, আপনি বলবেন। এই এখন যেরকম বললেন লজ্জা শরম ত্যাগ করে ঠিক সেরকম বলবেন। গেটসিবল হচ্ছে বুলিয়ান অপারেশনের কমান্ড, অবশ্যই এটা হচ্ছে আপনার কি কি বুলিয়ান আপনার সিস্টেমে আছে এবং কোন স্ট্যাটাসে আছে সেইটা চেক করার জন্য হচ্ছে গেটসিবল। বুলিয়ানটা ওই এসি লিনাক্সের একটা পার্ট না? হ্যাঁ অবশ্যই, এটা এসি লিনাক্সের বলতে পারেন যে ডাটা টাইপ। মানে ওই যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটা আসলে কাজ করবে কি করবে না, এটা হচ্ছে বুলিয়ান সেট করা। এটা বলতে পারেন যে আবার লজিক, যে ওয়ান কাইন্ড অফ লজিক, যে আপনি একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করছেন, এইচটিটিপি অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করছেন, এইচটিটিপি সার্ভিস আপনার ফায়ারওয়ালে অ্যালাউ করা, এইচটিটিপির পোর্ট আপনার এসি লিনাক্সে অ্যালাউ করা, ফায়ারওয়ালে অ্যালাউ করা, এভরিথিং করা, কিন্তু এইচটিটিপি সার্ভিসটা ওভার দ্য নেটওয়ার্ক কাজ করবে কিনা এই জিনিসটা ডিফাইন করবে হচ্ছে বুলিয়ান। এটা ওয়ান কাইন্ড অফ লজিক। মানে স্টেপ বাই স্টেপ এগুলো লিনাক্সের এক একটা লেয়ার আর কি, হ্যাঁ সিকিউরিটি, হ্যাঁ 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 যে সিকিউরিটি, ফায়ারওয়েল, এসি লিনাক্স, এরপর হ্যাঁ হ্যাঁ বুলিয়ান। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এরকম এক একটা পার্ট, এই প্রত্যেকটা পার্ট যখন আপনি ফাইনালি কমপ্লিট করবেন তখন গিয়ে আপনার অ্যাপ্লিকেশন রান করবে। এবং এই প্রত্যেকটা পার্ট আপনাকে স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে, কারণ অনেক জায়গায় অনেক সময় আপনি নিজেই ফেস করবেন, অনেক সময় দেখবেন যে আপনার সবকিছু ঠিক আছে, সার্ভিস স্টার্ট করছেন, সার্ভিস স্টার্ট হয় না কেন, ওই কোনো একটা জায়গায় কিছু একটা আছে, হয় এসি লিনাক্সে পোর্ট অ্যালাউ করেন নাই, বা বুলিয়ান সেট করেন নাই, ডিরেক্টরি লেভেল সেট করেন নাই, এই ধরনের কিছু একটা করেন নাই, সবকিছু ঠিক আছে, সার্ভিসও রান করতেছে, কন্টেন্ট আসতেছে না, ওই এসি লিনাক্সের ইস্যু। এসি লিনাক্স পড়া ছোট জিনিস, কিন্তু কাজ করে আবার অনেক বড় জিনিস, মানে প্রত্যেকটা। সিস্টেম তো আবার এটাও বলে দিবে না যে এসি লিনাক্সের জন্য এটা আটকাচ্ছে। না, লগের ক্ষেত্রে লগ ফাইলগুলো, লগ ফাইল তো আসলে একটা আসে না, লগ ফাইল আসে 2-3টা, তো ওই 2-3টা লগ ফাইল অপটিমাইজ করে বের করা যায় যে এটা এসি লিনাক্সের ইস্যু, অথবা ধরেন যে এটা আপনার মানে নিজের সেন্স থেকে আপনাকে মাঝে মাঝে কাজ করাইতে হবে, এটা আপনার নিজের সেন্স থেকেও আসতে হবে, যে যখনই দেখবেন যে আপনার একটা সার্ভিস এরর দিচ্ছে তখন আপনি পসিবল সলিউশন গুলো চেক করবেন। পসিবল সলিউশন কি হতে পারে, প্রথম যেটা সেটা হচ্ছে যে আমার কনফিগারেশন ফাইল ঠিক আছে। যখনই আপনি কনফিগারেশন ফাইলে যাবেন তখনই দেখবেন যে দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সবই ঠিক আছে, এরপরে কি হবে, আমি ফায়ারওয়ালে অ্যালাউ করছি কিনা, গেল ফায়ারওয়াল চেক করলেন ঠিক আছে, এরপরে আপনি কোথায় যাবেন, এরপরে আলটিমেটলি আপনি এসি লিনাক্সেই যাবেন, এসি লিনাক্সের প্রত্যেকটা স্টেপ ঠিক আছে কিনা,
এগুলো যখন দেখবেন যে চেক করে সব ঠিক আছে, আচ্ছা এরপরে এরর আসতেছে, তখন গিয়ে আপনি গুগল সার্চ করবেন। প্রথমেই লগ দেখলেন, লগ রিপোর্ট দেখলেন, লগ রিপোর্ট দেখে আপনার মনে হলো যে হ্যাঁ এখানে কিছু একটা বা এসি লিনাক্সে বা অন্য কোথাও একটা ঝামেলা আমার হইতে পারে, ওই জিনিসটা আপনি নিজে থেকেই চেক করে আসলেন, সমস্যা নেই। ভাই ইরর আসবে, এটা খুবই স্বাভাবিক জিনিস, ইরর আসবে। আমার সার্ভার 10 বছর ধরে চলতেছে, সেই 10 বছর ধরে চলতেছে, এখনো গিয়ে মাঝে মাঝে এমন এমন ইরর দেয়, ওই নিজেও বুঝি না যে আসলে ইরর কেন আসতেছে। তখন ওই গুগল সার্চ আমাদেরও করা লাগে, গুগল সার্চ করি, গুগল সার্চ করে পসিবল সলিউশন গুলো অ্যাপ্লাই করি, কোনো না কোনো একটাতে গিয়ে সলভ হবে। তো এরকম ইরর আসবেই, ইরর আসাটা আসলে মানে অবিশ্বাস্য কোনো জিনিস না বা অবাস্তব কোনো জিনিস না, এটা পুরোপুরি বাস্তব জিনিস। ভাই লিনাক্সের কি কোনো সলিউশন প্ল্যাটফর্ম বা কমিউনিটি আছে যেরকম হ্যাঁ অবশ্যই, অবশ্যই, অবশ্যই আছে। যেমন সেন্টোএস এর জন্য নিজস্ব কমিউনিটি আছে, সেন্টোএস কিন্তু আলটিমেটলি কমিউনিটি ওএস, সেন্টোএস এর নিজস্ব কমিউনিটি আছে। রেড হ্যাটের পেইড সাপোর্ট আছে, বাট রেড হ্যাট কমিউনিটি আপনি সার্চ করলে পেয়ে যাবেন, সেই কমিউনিটিতে আপনি অ্যাড হইতে পারেন। গিটহাব আছে, গিটহাবে সলিউশন পাবেন। এরপরে হাউ টু ফোর্স আছে, হাউ টু ফোর্স এর মধ্যে পাবেন। এরকম অনেক সাইট আছে যেখানে রেগুলারলি আপনার এই ধরনের বিভিন্ন টাইপের প্রবলেম নিয়ে ডিসকাস করা হয় রেগুলারলি, এরকম খুঁজলে অনেক ভালো। আচ্ছা, এসি লিনাক্স আজকের মতো শেষ করলাম, এখন আমরা যাব হচ্ছে আমাদের নেটওয়ার্কিং পার্টে। এসি লিনাক্সের আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আমরা বিভিন্ন টাইপের সার্ভিস যখন কনফিগার করব তখন গিয়ে আমরা ওই পার্টগুলো কমপ্লিট করব। যেমন এখনই হচ্ছে আপনার এই যে বুলিয়ান বুলিয়ান সেট করা দেখাইছি, বাট তারপরে বুলিয়ান সেট করা আমার বাকি আছে। এরপরে হচ্ছে ডিরেক্টরি কন্টেক্ট সেট করা, এটা বাকি আছে, কারণ আমার সফটওয়্যার ইনস্টল করা নাই। যেহেতু সফটওয়্যার ইনস্টল করা নাই, আমি চাইলেও ওইটা পারবো না এখন, কারণ আমার ওই ডিরেক্টরিটা আসবে না, ওই এক্সাক্ট বা স্পেসিফিক যে জিনিসটা আমার দরকার সেটা আসবে না। এই কারণে আমাকে এটা আপাতত স্কিপ করা লাগতেছে, কিছু করার নেই। তবে শিওর থাকতে পারেন আপনাদের টপিক কভার হবে, এটা শিওর, টপিক মিস যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা নেটওয়ার্কিং পার্ট স্টার্ট করি। নেটওয়ার্কিং পার্ট বলতে যে প্রথমে যেটা করব, আমার সার্ভারে আমি আইপি অ্যাসাইন করব, এরপরে হচ্ছে একটা সার্ভার কনফিগার করব। তো সেই সার্ভারটা নিয়ে ডিটেলস পরে বলতেছি, প্রথমে হচ্ছে আইপি কনফিগার করব। আচ্ছা, তার আগে আমাকে কেউ একজন বলেন, সেটা হচ্ছে যে আমরা একটা সিস্টেমে, যে কোনো সিস্টেম, উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, আরো যদি কোনো অপারেটিং সিস্টেম থেকে থাকে, সেই যে কোনো সিস্টেমে কতভাবে আইপি প্রোভাইড করতে পারি বা কতভাবে আমি আইপি নিতে পারি। তিনভাবে। সরি ভাইয়া, বুঝিনি। তিনভাবে, স্ট্যাটিকলি, ডাইনামিকলি, আর একটা আরেকটা হচ্ছে দুইভাবে। না না ভাই, দুইভাবে, স্ট্যাটিকলি আর একটা হচ্ছে ডাইনামিকলি। স্ট্যাটিক্যালি, ডাইনামিক্যালি, ওকে। জি। আর কি পারি না? ডিএসসিপি তো ডিএইচসিপি, ডাইনামিক্যালির ভিতরে তো অনেকগুলো আছে। ডিএইচসিপি ডাইনামিক, ডিএইচসিপিটাই ডাইনামিক। ডিএইচসিপির ভিতরে অনেক ভাবে আছে, যে ডিএইচসিপির ভিতরে ডাইনামিক্যালি যাইতে পারে, ডিএইচসিপির ভিতরে আবার স্ট্যাটিক্যালি যাইতে পারে, সেটা ঠিক আছে। বাট দুই ভাবে কি নাকি আরো আছে? একটু মনে করেন তো, মনে হয় পারবেন। আরো আছে, আরো 3-4টা মেথড থাকার কথা। ডিফল্ট কি কোনো মেথড হইতে পারে নাকি? না না না, ডিফল্ট কোনো মেথড, ডিফল্ট মেথড ওটা রাউটিং এ আছে ভাই, ওটা আইপি তে নাই, হ্যাঁ হ্যাঁ। রাউটিং এ আছে। আচ্ছা, আমরা একটা সিস্টেমে আইপি গেট করতে পারি বা আইপি নিতে পারি তিন ভাবে, ডাইনামিক, স্ট্যাটিক, এই দুইটা আপনারা সবাই জানেন। আরেকটা হচ্ছে ডায়াল আপ।
এটাও কোনো না কোনো ভাবে ডাইনামিক এবং স্ট্যাটিকের ভিতরেই পড়ে। এটা তো ভাই ডাইনামিক, ডায়ালগটা তো ডাইনামিকের মধ্যে পড়ে না। কেন ডায়ালগে কি আমি স্ট্যাটিক আইপি দিতে পারি না? সেটা হ্যাঁ দেওয়া যায় যে হ্যাঁ, স্পেসিফিক তাহলে ইউজারের তাহলে জন্য আপনি কি বলবেন, ডাইনামিক বলবেন না স্ট্যাটিক বলবেন? হাইব্রিড। তাহলে ডাইনামিক বলবেন না স্ট্যাটিক বলবেন? হাইব্রিড বলবো। হাইব্রিড না ভাই, আদনান ভাই, এটা সরি আশিক ভাই, এটা পুল না। পুল আসলে ডিএচসিপির জিনিস, পুল আলটিমেটলি ডিএচসিপির জিনিস, ডাইনামিকের জিনিস। আচ্ছা, ডায়াল আপটা কেন আলাদা ধরা হয়? কারণ ডায়াল আপের ভিতরে আসলে মানে ডিরেক্ট আইপি নাম্বার যায় না। ডায়াল আপের জন্য যায় হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড। আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডে আইপি কাজ করে, সেটা পুরোপুরি ঠিক আছে, বাট তারপরও যেহেতু ডায়াল করে আইপি গেট করা হয়, এই কারণে ওইটাকে একটা মানে মেথড হিসাবে ধরা হয়। বাট স্ট্যান্ডার্ড মেথড দুইটা, এটাও ঠিক যে স্ট্যান্ডার্ড মেথড দুইটা, ডাইনামিক এবং স্ট্যাটিক। তবে ডায়াল আপকেও একটা মেথড ধরা যাইতে পারে। হ্যাঁ, ডায়াল আপে ডিরেক্ট আইপি কাজ করবে না সেটাও ঠিক আছে, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু আইপি কাজ করবে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আইপিটাই কাজ করবে, অন্য কিছু কিন্তু কাজ করবে না। সো যেভাবেই কাজ করেন না কেন আপনার কাজ করাইতে হবে আইপি দিয়ে। সো আমরা লিনাক্স সিস্টেমে কতভাবে ডায়াল আপ বেসিক্যালি রেডিয়াস সার্ভারে বেশি কাজ করে। হ্যাঁ, ডায়াল আপ রেডিয়াসে কাজ করে, বাট ডায়াল আপ অন্য জায়গায়ও কাজ করে, রেডিয়াসের জিনিস অন্য। আচ্ছা, আমরা তাহলে মেইন হচ্ছে যে আমরা সিস্টেমে কিভাবে আইপি নিব। ওকে, প্রথম যেটা সেটা হচ্ছে যেহেতু আমার এটা সার্ভার এবং সার্ভারের জন্য আমার মাস্ট বি স্ট্যাটিক আইপি লাগবে। ডাইনামিক আইপি আমি সার্ভারে রাখবো না, কোনোভাবেই না। কেন? আপনি যখনই সার্ভারে কোনো একটা সার্ভিস কনফিগার করবেন সেটা দুইটা টাইপে কাজ করবে, একটা হচ্ছে আইপি টাইপে আর একটা হচ্ছে নেম টাইপে। আলটিমেটলি আইপিতেই মানে ঘুরে ফিরে যতভাবে আপনি যান না কেন ঘুরে ফিরে আইপি কাজ করবে। তো আইপি যদি আপনার কোনোভাবে চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, যে আমি সার্ভিস পাচ্ছি না। আপনি ওয়েব সার্ভার কনফিগার করলেন, আইপি রাখছেন ডাইনামিক, আইপি চেঞ্জ হয়ে গেল, ওই সার্ভারে আর কেউ পাবে না। এসএসএইচ কনফিগার করে রাখছেন, আইপি চেঞ্জ হয়ে গেছে, এসএসএইচ এ কানেক্ট হচ্ছে না। সো আলটিমেটলি আপনাকে আইপি স্ট্যাটিক রাখতে হবে যেভাবে হোক। এখন যদি এরকম হয় যে আপনি সিস্টেমে স্ট্যাটিক আইপি বসায় রাখবেন, সেটা করতে পারেন, এটা অবশ্যই করতে হবে। আইপি সিস্টেমে অবশ্যই স্ট্যাটিক রাখতে হবে। আপনি চাইলে রাউটার থেকে যদি এরকম হয় যে ডিএইচসিপি পুল পুরোটা ডিক্লেয়ার করা আছে, মানে ফুল নেটওয়ার্ক ডিক্লেয়ার করা আছে, সেই ক্ষেত্রে আপনি সার্ভারের যে আইপিটা সেটাকে রিজার্ভ রেখে দিবেন, 100% রিজার্ভ রাখতে হবে। আপনার সিস্টেমে আইপি স্ট্যাটিক থাকতে হবে, মাস্ট বি স্ট্যাটিক, কোনো অপশনই নাই, মাস্ট বি স্ট্যাটিক। ঠিক আছে, এখন তবে আমরা দেখব যে আমি ডিএইচসিপি এবং স্ট্যাটিক এই দুইটা মেথডই দেখবো, এই দুইটা মেথডে আমরা কিভাবে আইপি নিতে পারি দুটাই দেখবো। প্রথমে হচ্ছে যে আমার সিস্টেমে কি কি ইন্টারফেস চলতেছে, তো সেই ইন্টারফেস গুলো চেক করার জন্য এনএমসিএলআই নেটওয়ার্ক কানেকশন শো। আচ্ছা, এখানে মূলত তিনটা সফটওয়্যার কাজ করে, মূলত তিনটা সফটওয়্যার কাজ করে। একটা হচ্ছে এনএমসিএলআই, সরি তিনটা হবে না, দুইটা হবে। আরেকটা হচ্ছে NM2, আলটিমেটলি দুইটা একই জিনিস। NM তে হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার, সো ঘুরে ফিরে নেটওয়ার্ক ম্যানেজার। আচ্ছা, এখন আমি যখন আইপি অ্যাসাইন করব, সেই আইপি অ্যাসাইনের সময় আমি তিনটা মেথডে আইপি অ্যাসাইন করতে পারি। একটা হচ্ছে NMCLI দিয়ে, NMCLI হচ্ছে পুরোপুরি কমান্ড লাইন। একটা হচ্ছে NM2, আর আরেকটা হচ্ছে ডিরেক্ট আমার ইন্টারফেসের ভিতরে ঢুকে আমি আইপি অ্যাসাইন করতে পারি। তবে এটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার সিস্টেমের ইন্টারফেসটা আপ হবে না, মানে ইন্টারফেস যতক্ষণ পর্যন্ত রানিং হবে না ততক্ষণ পর্যন্ত আপনি ইন্টারফেসের কনফিগারেশন ফাইল পাবেন না। এবং এটা এক্সাম ল্যাবে সব সময় হয়। সেটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার
ইন্টারফেস আপ হবে না ততক্ষণ পর্যন্ত আপনি সিস্টেমে কোনো আইপি দিতে পারবেন না, সরি ইন্টারফেস ফাইলটা আপনি পাবেন না। সো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, কমান্ড লাইনে আপনাকে আইপি দিতে হবে। এখন কমান্ড লাইনে আবার আইপি আমি দুই ভাবে দিতে পারি, একটা হচ্ছে nmcli দিয়ে আর একটা হচ্ছে nm2 দিয়ে। nm2 মূলত কমান্ড লাইনেই গ্রাফিক্যাল ইন্টারফেস। এই যে দেখেন nm2 লিখে এন্টার দিলাম, এই যে nm2 এটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার 2 বলতে পারেন। nm2 লিখে যখনই এন্টার দিব তখনই হচ্ছে আমার এই গ্রাফিক্যাল ইন্টারফেসটা আসবে। এই গ্রাফিক্যাল ইন্টারফেসে আমি আবার আইপি বসাইতে পারবো। যেমন এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে সেট সিস্টেম হোস্টনেম, এটা পরে দেখতেছি, অ্যাক্টিভ এ কানেকশন আর এডিট এ কানেকশন। তো আপনি যদি গ্রাফিক্যালি আইপি বসাইতে চান তাহলে এডিট এ কানেকশন এখানে এন্টার দিবেন। এখানে দেখেন দুইটা ইন্টারফেস আছে, একটা হচ্ছে ইথারনেট যেটার নাম হচ্ছে ENS 160 আর একটা হচ্ছে ব্রিজ ইন্টারফেস আছে যেটা হচ্ছে VIR PR0। এই VIR PR0 হচ্ছে ভার্চুয়াল ব্রিজ। ভার্চুয়াল ব্রিজ কেন আসছে? যেহেতু আমার মাদার সিস্টেমের সাথে আমি এই অপারেটিং সিস্টেমটা ব্রিজ ইন্টারফেসে রাখছি, এই কারণে আসছে হচ্ছে ভার্চুয়াল ব্রিজ। আচ্ছা, তবে আমার মেইন ইন্টারফেস হচ্ছে ENS 160। তো এই ENS 160 তে জাস্ট আপনাদের যে অ্যারো কি আছে, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো, এই কি গুলো দিয়ে আপনি এই অপশনগুলোতে যাইতে পারবেন। তো আমার এডিট, যেহেতু আমার ENS 160 আমার ইথারনেট ইন্টারফেস, সো ENS 160 তে আমাকে এডিট দিতে হবে। দিলাম, এখানে দেখেন প্রোফাইল নেম ENS 160, ডিভাইস ENS 160, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, টাইপ ইথারনেট, IPv4 কনফিগারেশন অটোমেটিক দেয়া আছে, IPv6 কনফিগারেশনও অটোমেটিক দেয়া আছে। তো আমি যদি IPv4 এ শো দেই, কোন আইপি এখানে শো করতেছে না। আইপি কিন্তু আছে, কিন্তু এখানে শো করতেছে না। এখানে শো বলতে কি শো বোঝাচ্ছে? এই যে কনফিগারেশনের যে ফিল্ড গুলো আছে, এই ফিল্ড গুলো শো হবে। এবং যেহেতু অটোমেটিক সেট করা, এই যে মেথড হচ্ছে অটোমেটিক সেট করা, তার মানে ডিএইচসিপি সেট করা, যেহেতু ডিএইচসিপি সেট করা, সো এখানে কোনো ইনফরমেশন আসবে না। ঠিক আছে? আচ্ছা, অটোমেটিক্যালি কানেক্ট। অটোমেটিক্যালি কানেক্ট জিনিসটার কাজ হচ্ছে যে আপনার, আমার ওএস তো অবশ্যই স্টপ হবে, অবশ্যই স্টার্ট হবে, রিস্টার্ট হবে। তো সেই স্টার্ট আপে যেন আমার ইন্টারফেস আপ হয়, এই কারণে অটোমেটিক্যালি কানেক্ট। আর অ্যাভেইলেবল টু অল ইউজার্স, এটার মানে হচ্ছে যে আমার সব ইউজার এই ইন্টারফেসটাকে ইউজ করতে পারবে। এটার মানে এই না যে এই ইন্টারফেসটা সব ইউজার কনফিগার করতে পারবে, এটা না, এটা হচ্ছে ইউজাররা ইউজ করতে পারবে। এই জন্য অ্যাভেইলেবল টু অল ইউজার্স। আচ্ছা, যেহেতু আমি এখানে কনফিগারেশন করব না, আমি nm2 দিয়ে করব না, আমরা করব হচ্ছে, এক হচ্ছে nmcli আর আরেকটা করব হচ্ছে ডাইরেক্ট ইন্টারফেস ফাইলের ভিতরে ঢুকে। আচ্ছা, এখন nmcli দিয়ে আমি একটা আইপি অ্যাসাইন করতে চাচ্ছি, তবে তার আগে আমি একটু চেক করে নেই যে আমার এই ইন্টারফেসে মানে এখনো কোনো আইপি আছে কিনা। আমি যদি ইফ কনফিগ দেই, ইফ কনফিগ হচ্ছে আমার ইন্টারফেস কনফিগারেশনের হিস্ট্রি বা ডিটেইলস, রানিং স্টেট। এটা হচ্ছে আমার ইন্টারফেস ENS 160। আইনেট মানে হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা 192.168.10.109, এটা ডাইনামিক্যালি পাইছে। নেটমাস্ক এত, ব্রডকাস্ট এত। আইনেট 6 এটা লিংক লোকাল অ্যাড্রেস মূলত, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। এরপরে আরো অনেক কিছু আছে। এটা হচ্ছে এলও তে হচ্ছে আমার লুপব্যাক অ্যাড্রেস বা লোকাল হোস্ট অ্যাড্রেস, যেটাই বলেন। লিংক লোকাল অ্যাড্রেসটা কি? এটা ভাই IPv6 এর ইস্যু, ওইদিকে আমরা না যাই এখন। লিংক লোকাল হচ্ছে লোকালি IPv6 অ্যাড্রেস অ্যাসাইন করা একটা, এটা অটোমেটিক আসে। ইফ কনফিগ দিয়েও কাজ করা যায় ভাই। ইফ কনফিগ হচ্ছে জাস্ট কনফিগারেশন চেক করার জন্য, ইন্টারফেস কনফিগারেশন চেক করার জন্য হচ্ছে ইফ কনফিগ, অন্য কোনো কাজে এটা আসে না। এটা জাস্ট কনফিগারেশন চেক করা, আর কিছু না।
আচ্ছা, ভিআইআর বিআর0 এটা হচ্ছে ব্রিজ ইন্টারফেস, এটার আইপি আসছে হচ্ছে 192.168.122.1। এটা ইয়ের থেকে আসছে কি বলে ভিএমআইআর থেকে এটা আসছে, এটা ভিএমআইআর এ সেট করা আছে যে ব্রিজ ইন্টারফেসে 122.1 এই আইপিটা পাবে। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমার আইপি আছে হচ্ছে 192.168.10.109, বাট আমি এই আইপিটা রাখতে চাচ্ছি না, আমি অন্য কোনো একটা আইপি দিব, সে 209। তো 209 যদি এখন সেট করতে চাই, আমি এনএমসিএলআই দিয়ে প্রথমে সেট করব। এনএমসিএলআই এটা হচ্ছে নেটওয়ার্ক ম্যানেজার সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস। এনএমসিএলআই প্রথমেই হচ্ছে আপনি যেটা করবেন এনএমসিএলআই সিওএন কানেকশন শো, এটা যদি দেন সেক্ষেত্রে আপনার কোন কোন ইন্টারফেস এখানে আছে, সিস্টেমে কি কি ইন্টারফেস আছে সেটা আপনাকে বলে দিবে। ইএনএস 160 এটা ইউইউআইডি ইউনিভার্সাল আইডি, টাইপ হচ্ছে ইথারনেট, ডিভাইস হচ্ছে ইএনএস 160, আর ভিআইআর বিআর0 এটা মূলত ব্রিজ ইন্টারফেস, এই যে টাইপ ব্রিজ ইন্টারফেস, ডিভাইস নেম হচ্ছে ভিআইআর বিআর0। আচ্ছা, ভাই ইন্টারফেসটা কি স্ট্যাটিক মোডে আছে না ডাইনামিক মোডে আছে, এটা কিভাবে দেখব? ইন্টারফেস কখনো স্ট্যাটিক বা ডাইনামিক মোডে থাকে না, আইপি কনফিগারেশন ডাইনামিক অথবা স্ট্যাটিক হতে পারে। হ্যাঁ, ওইটা কিভাবে দেখবো ভাই? এইটা দেখতে হলে আপনাকে এই ফাইলটা ক্যাট করতে হবে, etc sysconfig network dash scripts ifcfg ens 160, এই ফাইলটা আপনাকে রিড করতে হবে। এই ফাইলের মধ্যে এই যে বুট প্রোটোকল কি দেয়া আছে, ডিএইচসিপি। বুট প্রোটোকল যদি স্ট্যাটিক থাকতো তাহলে এখানে স্ট্যাটিক আইপি আসতো, যেহেতু বুট প্রোটোকল ডিএইচসিপি দেয়া তার মানে ডাইনামিক আইপি আসছে। এই ফাইল রিড করা ছাড়া আপনি বুঝতে পারবেন না যে আপনার আইপিটা ডাইনামিক্যালি আছে নাকি স্ট্যাটিক্যালি আছে। ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমি এনএমসিএলআই দিয়ে এই ইথারনেট ইন্টারফেসটাতে আইপি অ্যাসাইন করব এবং সেটা হবে স্ট্যাটিক আইপি। সো এনএমসিএলআই কানেকশন মডিফাই। আচ্ছা, এখানে কানেকশনের পরে আমি যদি ডাবল ট্যাপ দিয়ে দেখাই, কানেকশনের পরে আমি এতগুলো অপশন ইউজ করতে পারবো। এখন যেহেতু আমার ইন্টারফেস অলরেডি আপ, মানে ইএনএস 160 এই ইথারনেট ইন্টারফেসটা আমার অলরেডি রানিং আছে, সো আমি এখানে অ্যাড দিব না। যদি নতুন কোনো ইন্টারফেসকে আমি অ্যাড করতে চাই তখন গিয়ে আমি অ্যাড দিব। যেহেতু আমি রানিং ইন্টারফেসকে এডিট করব, এই কারণে আমি দিব হচ্ছে মডিফাই, যে আমার রানিং ইন্টারফেসটা মডিফাই হবে। সো মডিফাই, ডাবল ট্যাপ দিলে আমাকে দেখাবে যে কোন কোন ইন্টারফেস। আমার ইন্টারফেস হচ্ছে ইএনএস 160, তাহলে ইএনএস 160 আবার ডাবল ট্যাপ দিলাম, পসিবলি এতগুলো আছে, এখানে মূলত অ্যাড করতে হবে, অ্যাড মানে যেহেতু আইপি অ্যাড্রেস অ্যাড করব, সো সরি অ্যাড না, আইপি ডাবল ট্যাপ যদি দেই এইখানে আসবে IPv4 অ্যাড্রেসেস, এটা আমার দরকার। তাহলে IPv4 ডট অ্যাড্রেসেস, মানে যেহেতু আমি IPv4 অ্যাড্রেস অ্যাড করব এই কারণে IPv4 অ্যাড্রেসেস। NM2 কাজ করবে, NM2 দিয়ে করতে পারেন, বাট NM2 গ্রাফিক্যাল, তো NM2 হচ্ছে যদি আপনার অপারেটিং সিস্টেম সার্ভার উইথ GUI সেটআপ করা না থাকে তখন আবার NM2 আসবে না, সো আপনাকে NMCLI দিয়ে আলটিমেটলি কাজ করতে হবে, এই জন্য NMCLI। আচ্ছা, এখন আমি অ্যাড্রেসটা দিব 192.168.10.209, আচ্ছা 208 দেই। এখানে প্রিফিক্স লেন্থও বলে দিতে হবে। স্যার জি ভাইয়া, জি বলেন। এই যে এনএমসিএলআই কানেকশন, হ্যাঁ, মডিফাই,
এন্টার দিলে আমার এরর আসে, নো কানেকশন স্পেসিফাইড, কেন? হ্যাঁ, আপনি তো কানেকশন নেম দেন নাই, আমি তো কানেকশন নেম দিছি। আর আপনি কি এইটা দেখতে চাচ্ছেন যে কি কি ইন্টারফেস আছে? ও না, আপনি তো এই যে তখন এইটা দিবেন NMCLI কানেকশন শো দিলে আমি আপনার- টাইপ করছি হলো, হ্যাঁ 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 এটা আসে, হ্যাঁ শো দিছি আছে, বাস আমার আমি এখন দিছিল NMCLI কানেকশন মডিফাই, এটুক দিলে ইন্টার দিলে কিছু আসবে না? না, এরর আসবে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আপনি তো ইন্টারফেসের নাম বলেন না, ইন্টারফেসের নাম বলতে হবে তো। এন্টার দিলে আসবে না, ওখানে ডাবল ট্যাপ দিলে কিছু একটা আসবে। ডাবল ট্যাপ দিলে আপনাকে হিন্ট শো করবে, এন্টার দিলে এরর আসবে। থ্যাংক ইউ। আচ্ছা, আইপি অ্যাড্রেস দিলাম। যেহেতু আমি প্রেফিক্স লেন্থ বলে দিছি, সো আমার সাবনেট মাস্ক বলতে হবে না, কিন্তু আমার গেটওয়ে লাগবে। সো IPv4 ডট গেটওয়ে হচ্ছে 192.168.10.1। গেটওয়েটা আমাকে অবশ্যই বলতে হবে, কারণ গেটওয়ে ছাড়া আবার কানেক্ট হবে না। এরপরে আমি চাইলে DNS বলে দিতে পারি, IPv4 ডট DNS। DNS যদি একটা দেন একটা অ্যাড্রেস বলে দিবেন, যদি আবার দুইটা দেন কমা দিয়ে দুইটা অ্যাড্রেস বলবেন। আমি একটাই দেই আপাতত, কমন DNS রাখলাম, মানে গুগল DNS 8.8.8.8। এরপরে হচ্ছে কানেকশন কানেকশন অটো কানেক্ট, এটা অবশ্যই বলতে হবে। এটা এখন আমার না বললেও হবে, যেহেতু আমার অটো কানেক্ট আগে থেকেই এনেবল করা আছে, বাট যেহেতু আমি দিয়ে রাখতেছি যেন ফার্স্ট টাইম যখন আপনারা ইনস্টল করবেন বা ফার্স্ট টাইম যখন আপনারা আইপি অ্যাসাইন করবেন, তখন যেন আপনাদের ইন্টারফেস স্টার্টআপে এনেবল থাকে। এই কারণে কানেকশন অটো কানেক্ট ইয়েস। এরপরে আমি দিব হচ্ছে মেথড অটো, আরেকটা আছে হচ্ছে নান। এখানে মেথড দিব অটো, শেষ। NMCLI কানেকশন মডিফাই ENS 160 IPv4 অ্যাড্রেসেস, এরপরে আইপি অ্যাড্রেস স্ল্যাশ দিয়ে প্রেফিক্স লেন্থ, এরপরে গেটওয়ে DNS অটো কানেক্ট ইয়েস মেথড অটো। এখানে আমরা জিনিসটা করছি, এরপরও আমাকে ইন্টারফেস ফাইলের ভিতরে ঢুকে একটা কাজ করতে হবে। বাট তার আগে এই যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, এই আইপি অ্যাড্রেস কিন্তু এখনো আমার ইফ কনফিগে শো করবে না। কারণটা কেউ বলতে পারবেন? খুবই কমন কারণ। নেটওয়ার্কটা রিস্টার্ট না দিলে ওইটাই। এক্স্যাক্টলি, ইন্টারফেস রিলোড দিতে হবে, ইন্টারফেস রিলোড দিতে হবে বা ইন্টারফেসকে রিস্টার্ট দিতে হবে, মানে ডিসেবল এনেবল করতে হবে সোজা বাংলা ভাষায়। ভাইয়া এখানে মেথড যেটা ওটা কি অথেন্টিকেশন মেথড? না, কানেক্টিং মেথড। এখানে অটো এবং নান এই দুইটাই কাজ করে, তবে যেহেতু আমি স্ট্যাটিক দিব, সো আমাকে আবার ইন্টারফেস ফাইলের ভিতরে ঢুকে আবার একটা জিনিস একটু বলে দিয়ে আসতে হবে। আচ্ছা, আরেকটা ম্যানুয়াল কি কাজ করে না, করবে না, হয় নান অথবা অটো। তো আমি অটো রাখলাম, আমি এটা পরে গিয়ে চেঞ্জ করব। এখন হচ্ছে আমার ইন্টারফেস ডাউন করে আবার আপ করতে হবে, তাহলে NMCLI কানেকশন ডাউন ENS 160। আমি এইটার সাথে এই জিনিসটা একটু রাখবো, আলটিমেটলি আমার কানেক্টিভিটি লস হবে কারণ আইপি চেঞ্জ হয়ে যাবে। NMCLI কানেকশন আপ ENS 160। আচ্ছা, এখানে মূলত আমি দুইটা কমান্ড রাখছি। এই ডাবল এন্ড, এটার মানে হচ্ছে যে এই কমান্ড এক্সিকিউট হওয়ার সাথে সাথে এই কমান্ডটা এক্সিকিউট হবে। কারণ আপনি ডাউন দিলেন, যেমন এখানে এই জিনিসটা হবে, আমি SSH এ কানেক্টেড, আমি ইন্টারফেস ডাউন দিলাম, ইন্টারফেস ডাউন দেওয়ার সাথে সাথে কি হবে, আমার কানেক্টিভিটি লস হবে না? তো আমি পরে কানেক্ট করব কিভাবে? আমার যদি এটা রিমোট সার্ভার হয়, তখন কি আর কানেক্ট করতে পারবো?
পারবো না। এই কারণে আমাকে দুইটা কমান্ড একসাথে দিতে হবে, nmcli কানেকশন ডাউন ইন্টারফেস নেম সাথে এন্ড দিয়ে nmcli কানেকশন আপ DNS 160 মানে আবার ইন্টারফেসের নাম। আলটিমেটলি আমার কানেক্টিভিটি লস হবে কারণ আইপিটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যদি এখন নতুন আইপি দিয়ে কানেক্ট করি 192.168.10. কানেক্টিভিটি আসছে, আবার আসছে। এটা আসছে কারণ হচ্ছে যে সেশন এস্টাবলিশ আছে সেখান থেকে চলে আসছে, বাট এই কানেক্টিভিটিতে আমি কাজ করব না, আমি নতুন আইপি দিয়েই কানেক্ট করব 10.208 রুট। নতুন আইপিতে অলরেডি চলে আসছে। এখন যদি এটাকে আবার লগ আউট করে দেই তাহলে আর এটাতে কানেক্ট হবে না। এই যে প্রেস ক্যাপিটাল আর টু রিস্টার্ট দ্য সেশন, যতই রিস্টার্ট দেই না কেন এই ও সরি ঠিক আছে, ক্যাশে ধরে রাখতেছে, ক্যাশে ধরে রাখার কারণ আছে, এটা ক্যাশে ধরবে, ক্যাশ হিসাবে ধরে রাখতেছে, ক্যাশ হিসাবে ধরে রাখবে কারণ আছে। কারণ হচ্ছে যে আমার নেটওয়ার্ক ম্যানেজার সার্ভিসটা এখনো রিস্টার্ট হয়নি। তবে তার আগে আমি এই ফাইলটাতে একটু ঢুকবো, etc sysconfig network dash scripts ifcfg DNS 160। এটা অবশ্যই আপনারা ট্যাব দিয়ে আনবেন, কারণ এখানে যদি আবার যেহেতু ভিম ইউজ করতেছি এখানে যদি কোনো স্পেলিং মিস্টেক হয় তাহলে আবার এই নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে, মানে ভুলবশত যে নামটা পড়বে সেই নামে আবার ফাইল তৈরি হবে, তখন আবার আপনাদের ইন্টারফেস আপ হবে না। সো এই কারণে এখানে অবশ্যই ট্যাব দিয়ে কাজ করবেন। আচ্ছা, এখানে ব্রুট প্রোটো দেখেন স্টিল ডিএইচসিপি আছে, এটাকে আমি স্ট্যাটিক লিখে দেব, ব্রুট প্রোটো স্ট্যাটিক অন বুট ইয়েস, আইপি অ্যাড্রেস আসছে, গেটওয়ে আসছে, ডিএনএস আসছে, সেভ দিলাম। এখন আমি সার্ভিস রিস্টার্ট দেব, সিস্টেম সিটিএল রিস্টার্ট নেটওয়ার্ক ম্যানেজার। এখানে দেখেন সার্ভিসের নেমটা কিভাবে আছে, এন ক্যাপিটাল এম ক্যাপিটাল। জাস্ট রিস্টার্টের পরে স্পেস দিয়ে ক্যাপিটাল এন লিখে ট্যাব দিবেন, বাকিটুকু চলে আসবে। নেটওয়ার্ক ম্যানেজার রিস্টার্ট হয়েছে, এটাকে আমি স্টার্ট আপে এনাবল করব, সিস্টেম সিটিএল এনাবল নেটওয়ার্ক ম্যানেজার এনাবল করলাম। এখন আবার এই কমান্ডটা দিব, nmcli কানেকশন আপ DNS 160। এইবার আর এখানে কাজ করবে না, শেষ, আর কাজ করবে হ্যাঁ, না। বুট প্রোটোতে কি হবে ওটা? ওই যে অন আপনার মানে স্ট্যাটিক, যে আপনি কোন মেথডে আইপি দিচ্ছেন, বুট প্রোটো স্ট্যাটিক, বুট প্রোটো অবশ্যই স্ট্যাটিক, STATIC স্ট্যাটিক। এই যে অলরেডি শেষ, পুরাতন আইপি আর কাজ করবে না। তাহলে আইপি অ্যাড্রেস বসানোর পরেও আমাকে এই ফাইলের ভিতরে ঢোকা লাগতেছে। এখন আপনি চাইলে যেটা করতে পারেন, আপনি সরাসরি এই ফাইলের ভিতরে ঢুকতে পারেন, nmcli তে কাজ না করেই সরাসরি এই ফাইলের ভিতরে ঢুকতে পারেন, ঢুকে আপনি আইপি অ্যাড্রেস বলে দিতে পারেন। এবং তখন আবার আপনাকে এভাবে করতে হবে, আইপি ক্যাপিটাল লেটারে IPADDR ইকুয়াল দি আইপি অ্যাড্রেস প্রেফিক্স অথবা নেট মাস্ক, দুইটার যে কোনো একটা 24, গেটওয়ে, গেটওয়ে বলে দিলেন, DNS1 তো বলে দিলেন। আচ্ছা, এখানে DNS1 এই জিনিসটা একটু সেনসিটিভ, সেটা হচ্ছে যে যদি এরকমও হয় যে আপনার DNS অ্যাড্রেস একটা, তখনও আপনাকে DNS1ই দিতে হবে, শুধু DNS দিলে কাজ করবে না, আপনাকে আলটিমেটলি DNS1ই দিতে হবে, ঠিক আছে? এখন যদি আমি if config দিয়ে চেক করি, আমার নতুন আইপি অলরেডি চলে আসছে 10.208, এবং এটা আসবে কিসের পরে, নেটওয়ার্ক ম্যানেজার সার্ভিসটাকে রিস্টার্ট দেওয়ার পরে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি কখনো এরকম হয় যে আপনার
এক্সাম ল্যাবের কথাই যদি আমি বলি, যে এক্সাম ল্যাবে আপনার আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, এই তিনটা জিনিস আপনাকে বের করে নিয়ে তারপরে স্ট্যাটিক্যালি অ্যাসাইন করতে হবে। তখন আপনি কি করবেন? প্রথম, ইফ কনফিগ দিয়ে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, এই দুইটা জিনিস দেখে নেবেন। ওকে, এরপরে আপনি গেটওয়ে চেক করবেন কিভাবে? রাউট স্পেস মাইনাস এন, রাউট স্পেস মাইনাস ওয়ান এন দিয়ে এই যে এখানে গেটওয়েতে কি আসছে, এটা ডাইনামিক্যালি যখন থাকবে তখনও আসবে। এখানে গেটওয়ে কোনটা আসছে দেখে নিলেন। এরপরে ডিএনএস অ্যাড্রেস লাগবে, cat/etc/resolve.conf। এই resolve.conf এর ভিতরে ডিএনএস অ্যাড্রেস কি আছে, নেম সার্ভার অ্যাড্রেস কি আছে সেটা দেখে নেবেন। এই সব ইনফরমেশন যদি আপনি দেখে নিতে পারেন, তাহলে আপনি এই ইন্টারফেস ফাইলের ভিতরে ঢুকে সরাসরি লিখে দিয়ে আসতে পারবেন না। এই ফাইলের ভিতরে ঢুকে অবশ্যই পারবো। তো অবশ্যই পাওয়া যাবে। ব্রাউজ অনলি বা অন্য যেগুলো আছে ওগুলো কি এগুলো এমনিই থাকবে, এগুলো নিজেই থাকবে, এগুলো যা আছে তাই থাকবে। এখানে কোনো চেঞ্জ করার জিনিস দরকার নেই? না, এখানে কোনো জিনিস আপনি নিজে থেকে মডিফাই করবেন না। শুধুমাত্র যেই জিনিসগুলো আপনার প্রয়োজন সেই জিনিসগুলো আপনি মডিফাই করবেন, অন্য জিনিস মডিফাই করবেন না। তখন কিন্তু আবার ইন্টারফেস আপ হবে না। সো ঝামেলা আছে। এখানে কি ভাইয়া কোনো আগে পরে কোনো সিকোয়েন্স কাজ করবে লাইনের? না 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 না, সিকোয়েন্সের কোনো ইস্যু নেই। এখানে বুট প্রোটা আমি সবার লাস্টে এসে দিলেও কাজ হবে। সিকোয়েন্স কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ঠিক আছে কিনা, সিকোয়েন্স আচ্ছা, ঝামেলা না। আচ্ছা, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। এখানে একটা জিনিস জানা ছিল, জি বলেন বলেন। আমি যদি nm2 দিই অর্থাৎ ভুই মোডে যদি অ্যাড করি, তাহলে কি বুট পোর্টটা কি স্ট্যাটিক দিতে হবে না অটোমেটিক্যালি ওখানে ও নিয়ে নেবে? এটা হচ্ছে যখনই আপনি কানেকশন অটো কানেক্ট দিয়ে দিবেন, তখনই বুট প্রোটো হচ্ছে nm2 তে যখন আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে আইপিটা কিভাবে যাবে। যেমন আমি যদি nm2 তে যাই, এই যে এডিটে কানেকশন, ওকে, ENS 160 এডিট, এই যে এখানে দেখেন, এখানে কিন্তু প্রথমে আমাদের কি ছিল, অটোমেটিক ছিল না। এখানে যদি আমি এন্টার দিই, এই যে দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন আছে, ডিসেবল, অটোমেটিক, লিংক লোকাল, ম্যানুয়াল, শেয়ার্ড। এখানে আমাকে ম্যানুয়াল দিতে হবে। এখানে যখনই আপনি ম্যানুয়াল দিবেন, তখন হচ্ছে এই জায়গায় আপনি আইপি অ্যাড্রেস বসানোর অপশন পাবেন। যতক্ষণ ম্যানুয়াল না দিবেন ততক্ষণ কিন্তু এখানে আপনি আইপি বসাইতে পারবেন না। সো আপনাকে আইপি কনফিগারেশন ম্যানুয়াল দিতে হবে, ঠিক আছে? এই ম্যানুয়ালটাই হচ্ছে মূলত ওই ইন্টারফেস ফাইলের বুট প্রোটো অপশনটা, যে ডিএইচসিপি হবে নাকি অটো হবে নাকি ম্যানুয়াল হবে, মানে স্ট্যাটিক হবে। এটাই হচ্ছে বুট প্রোটোর সেই জিনিসটা। থ্যাংক ইউ। Answer দেই। আচ্ছা, তাহলে আমরা আইপি অ্যাড্রেস এখন অ্যাসাইন করতে পারবো না? পারার জি কোনো ভাই। কারণ নেই। আচ্ছা, পারবো, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের একটা সার্ভার আমরা কনফিগার করব। এটার জন্য ছোট্ট একটু পড়াশোনা আছে, সেই পড়াশোনাটা শেষ করি। ইয়াম সার্ভার, ইয়াম সার্ভার হচ্ছে ইয়োলোডক আপডেটার মডিফাইড অথবা মডিফায়ার। জিনিসটা হচ্ছে যে আমার এই লিনাক্স সিস্টেমে আপনি যত রকমের সফটওয়্যার বা প্যাকেজ ইনস্টল করব, সেই সব জিনিসগুলো আমি করব এই ইয়াম সার্ভার দিয়ে। বাট তার আগে আরেকটা জিনিস আছে, আমি ইয়াম সার্ভারের এই জিনিসটা শেষ করে ওখানে যাব। হ্যাঁ, ভেন্ডরে কি IPv4 থেকে বসাইতে বলবেন? 4 4 4 4 4 4
ফার্স্ট ক্লাসে বলছিলেন মনে হয় IPv6 বসাইতে IPv6 বলবে। একটা বসাইতে হয়, ওটা আমরা পরে দেখাই দিব। IPv6 ও আছে, IPv6 আমি বসাই দিব। IPv6 বসানো আছে, এখানেই আছে, বাট IPv6 টা আমি এখন আপাতত স্কিপ করতেছি। IPv6 আছে এখানে, IPv6 এর মানে নরমাল একটা অ্যাড্রেস আর কি অ্যাসাইন করা আছে। সেটা কি এখন দেখতে চাচ্ছেন? চাইলে আমি দেখাই দিতে পারবো, আমার সমস্যা নেই। না ভাইয়া, সিকোয়েন্স অনুযায়ী দেখান আপনার এটা যেমন। সিকোয়েন্সেই পড়ে, আমি ইয়াম সার্ভারটা আগে শেষ করতে চাচ্ছিলাম এই আর কি। হ্যাঁ, ওইটা করেন তাহলে ভাইয়া। আচ্ছা, ইয়াম সার্ভারে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস একটু মিস করে গেছিলাম। এখানে যাই, এটা ইয়াম সার্ভারের আগের জিনিস, সেটা হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট। প্যাকেজ ম্যানেজমেন্ট বলতে যে আমরা আর কি এই রেড হ্যাট সিস্টেমের ভিতরে কি কি সফটওয়্যার ইনস্টল করব বা আদৌ কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো কি পারবো না, সেই সব জিনিস ডিপেন্ড করবে হচ্ছে এই প্যাকেজ ম্যানেজমেন্টের উপরে। তার মধ্যে আমাদের এই রেড হ্যাট সিস্টেমে শুধুমাত্র একটা এক্সটেনশনের ফাইল ইনস্টল হতে পারবে, সেটা হচ্ছে .rpm। rpm তে হচ্ছে রেড হ্যাট প্যাকেজ ম্যানেজার। এটা রেড হ্যাট অথরাইজড প্যাকেজ। প্রত্যেকটা সফটওয়্যার হচ্ছে রেড হ্যাটের অথরাইজ করা। কোন সফটওয়্যার? এই যে আইএসও ফাইলটা আমরা ইউজ করছিলাম, সেই আইএসও ফাইলের ভিতরে কিছু প্যাকেজ দেয়া আছে। এই প্রত্যেকটা প্যাকেজ হচ্ছে রেড হ্যাট থেকে অথরাইজ করা। সেই অথরাইজ প্যাকেজগুলো আমরা ইনস্টল করব এবং এই .rpm রেড হ্যাটের জন্য সফটওয়্যারের এক্সটেনশন হচ্ছে .rpm। এই .rpm গুলো আমরা ইনস্টল করতে পারবো। রেড হ্যাটের জন্য হচ্ছে .rpm, রেড হ্যাট, সেন্টোস আর ডেবিয়ান, এই তিনটার জন্য হচ্ছে .rpm। আবার উবুন্তুর জন্য হচ্ছে apt, এরকম। আচ্ছা, এখানে একটু বলা আছে, the Red Hat Package Manager is a powerful package management system used by Red Hat Linux and derivatives such as CentOS and Fedora. আচ্ছা, Debian বলছি, Fedora হবে। RPM is also called RPM Package Manager। তাহলে RPM দিয়ে আমরা প্যাকেজ ইনস্টল করতে পারি। আচ্ছা, RPM দিয়ে প্যাকেজ ইনস্টল করার কিছু অপশন ইউজ করতে হবে, তো এগুলো আর এখানে না দেখে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি। তো তার আগে আমার প্যাকেজগুলো আসলে কোথায় আছে সেটা আমাকে বের করে নিতে হবে। তো আমি যদি একটা লিস্ট আপনাদের দেখাই, রান, মিডিয়া, রুট, আইএসও নাই, আইএসও নাই। ও আচ্ছা আচ্ছা, মনে পড়ছে। কোন এক ভাইকে যেন আইএসও রিমুভ করে দেখাইছিলাম। জি ভাইয়া। একজন হ্যাঁ, দেখাইছিলেন এটা। এই কারণেই হচ্ছে আমার আইএসও পাচ্ছে না। আচ্ছা, আমি একটু আইএসওটা সিলেক্ট করে নিই। কি আসছে? রিস্টার্ট দেওয়া লাগে কিনা আমি এটা খেয়ালও করি নাই যে আমার মনে হয় একটু ইয়ে করতে হবে, চেষ্টা করতে
আসছে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আইওএসও অটোমেটিক চলে আসবে। আমার যেহেতু ডিসকানেক্ট করা ছিল, এটা কানেক্ট করার জন্য আমি এটাতে টেম্পোরারি মাউন্ট করে রাখছি। আচ্ছা, এলএস এমএনটি SR0 থেকে পাবো, এখানেও পাবো SR0, না এখানে পাবো না। আচ্ছা, এলএস এমএনটি এটার ভিতরে অ্যাপ স্ট্রিমের ভিতরে প্যাকেজেস, এই যে প্যাকেজগুলো এখানে এখন শো করবে এই সবগুলো হচ্ছে রেড হ্যাট অথরাইজড প্যাকেজ এবং প্রত্যেকটাই হচ্ছে .rpm। এই .rpm প্যাকেজগুলো এখানে ইনস্টল করতে হবে। এখন ইনস্টল করার নিয়ম হচ্ছে rpm, যেহেতু rpm দিয়ে ইনস্টল করব, সো rpm। এটা কি ভাইয়া উইন্ডোজের EXE এর মতো? হ্যাঁ, বলতে পারেন, তবে একটু ডিফারেন্স আছে, না ওইভাবে নাই, সামান্য একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা আমি পরে বলতেছি। rpm এরপরে হচ্ছে আমাকে অপশন দিতে হবে, আমি অপশন দিলাম IVH। এখানে IVH এর এই দাগটা কে দিলেন ভাই? পাইপলাইনটা বসা রাখছেন কে ভাই? ছড়ান। আচ্ছা, IVH, I তে হচ্ছে ইনস্টল, V তে হচ্ছে ভার্বোস। ভার্বোস বলতে যে আমি যে কমান্ডটা এক্সিকিউট করব সেটার আউটপুট আমাকে দেখাবে, এটা হচ্ছে ভার্বোস। আর H তে হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগটা কিসের? আমরা যখন উইন্ডোজে কোনো সফটওয়্যার ইনস্টল দেই তখন সেটার একটা প্রোগ্রেস আমরা দেখতে পারি না, যে এত পার্সেন্ট হচ্ছে, এত পার্সেন্ট শেষ হচ্ছে, সেই প্রোগ্রেসটা আমাকে হ্যাশট্যাগ আকারে দেখাবে। এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সেই হ্যাশট্যাগের জন্য হচ্ছে H। এখন যাই হচ্ছে এখানে mnt অ্যাপস্ট্রিম প্যাকেজেস, এটার ভিতরে আই থিংক আছে, এই rpm প্যাকেজটা আমি ইনস্টল করব, vsftpd। এটা হচ্ছে মূলত FTP সার্ভারের প্যাকেজ, এটার নাম হচ্ছে vsftpd। vsftpd তে হচ্ছে ভেরি সিকিউর ফাইল ট্রান্সফার প্রোটোকল ডেমো, এটা হচ্ছে vsftpd। এটা হচ্ছে ভার্সন নাম্বার, এটা হচ্ছে বলতে পারেন কোন পেজের উপর ইনস্টল হবে, আর এটা হচ্ছে আর্কিটেকচার। ভাইয়া প্রোডাকশনও কি তাইলে এরকম প্যান্ডাপ লাগাই আইএসওটা লাগাইতে হবে? সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, এই অ্যানসারটা একটু পরে। আচ্ছা দেখেন, rpm - i দেওয়ার কারণে এই যে ইনস্টল হয়েছে, v তে হচ্ছে ভার্বোস, এই যে আউটপুটটা, এই আউটপুটটা আমাকে দেখাইলো, আর h তে হচ্ছে হ্যাশ, এই যে হ্যাশ, এই হচ্ছে হ্যাশট্যাগ। আচ্ছা, তাহলে ইনস্টল হইলো। এখন এটা যে আসলে ইনস্টল হয়েছে কিভাবে বুঝবো? এক হচ্ছে যে এই আউটপুট থেকে আমরা বুঝতেছি যে ইনস্টল হয়েছে। এরপর আমি চেক করতে পারি rpm - qa, এন্টার দিলাম। এখানে যতগুলো প্যাকেজ ইনস্টল আছে এই মুহূর্তে এই সিস্টেমে, যতগুলো প্যাকেজ ইনস্টল আছে প্রত্যেকটা প্যাকেজ দেখাবে। এখন এখান থেকে আমি স্পেসিফিক আউটপুট করব কিভাবে? পাইপলাইন গ্রেপ, এখানে দিলাম ftp, এই যে দেখেন vsftpd। এটা যেহেতু মাত্র ইনস্টল করছি ওই কারণে এটা আসছে। আর এটা হচ্ছে পাইথন 3 এর প্যাকেজ। ওকে, তাহলে আমরা এইভাবে চেক করতে পারি, এইভাবে ইনস্টল করতে পারি। এখন ওই rpm প্যাকেজটাকে কিভাবে আনইনস্টল করতে পারি? আনইনস্টল করার জন্য rpm
EVH, তে হচ্ছে ইরেজ, যে আমার ওই ইনস্টল করা প্যাকেজটা আমি ইরেজ করবো, এই কারণে ইরেজ। এরপরে হচ্ছে ভার্বস মানে আউটপুট দেখাবে, হ্যাশট্যাগ প্রোগ্রেস দেখাবে। এইখানে বলতে হবে শুধু vsftp, cleaning up or removing vsftpd 100%. ওকে, তাহলে আমরা ওইভাবে ইনস্টল করব, এভাবে ইনস্টল করব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা চাইলে ইনস্টলড কোনো একটা প্যাকেজকে আপডেট করতে পারি। সেই আপডেট করার জন্য এই যে এখানে যেমন আমরা IVH ইউজ করছিলাম, এখানে VH টা থাকবে, VH এর সাথে ইউজ করব হচ্ছে ক্যাপিটাল ইউ। এখানে যেহেতু আমার আপডেট করার মতো কিছু নাই, এই কারণে আমি চাইলেও আপডেট করতে পারতেছি না, এই জন্য এখানে থাকবে হচ্ছে ইউ, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ইউতে হচ্ছে আপডেট। ঠিক আছে, এইভাবেও যদি দেই তাও আলটিমেটলি ইনস্টল হবে, আর কিছু হবে না। ওকে, এটা গেল হচ্ছে আমাদের আরপিএম এর কাজ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ইয়াম সার্ভার। ইয়াম সার্ভার হচ্ছে ইওলোডক আপডেটার মডিফাইড। এই সার্ভারটা, আচ্ছা এটা একটু আগে বলি, is an open source command line as well as graphical based package management tool for RPM or Red Hat package manager based Linux systems. It allows users and system administrators to easily install, update and remove or search software packages on a system. YAM অথবা ইওলোডক আপডেটার মডিফাইড, এটা দিয়ে আমরা মূলত সফটওয়্যার ইনস্টল করব। আমরা আরপিএম দিয়ে যে ইনস্টল করলাম সেটা আমরা করব না, আমরা মূলত ইনস্টল করব ইয়াম দিয়ে। এন্ড ইয়ামের ফ্যাসিলিটি কি? ইয়ামের ফ্যাসিলিটি হচ্ছে, প্রথম আরপিএম দিয়ে যখনই আমি ইনস্টল করতে যাব আমাকে পুরো সফটওয়্যারের নাম, ভার্সন, আর্কিটেকচার এভরিথিং বলে দিতে হবে, যেটা ইয়ামের ক্ষেত্রে প্রয়োজন হবে না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আরপিএম দিয়ে যখন আমি ইনস্টল করব তখন আমার প্যাকেজ লোকেশন লাগবে, কিন্তু ইয়াম সার্ভারের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে আমি একটা সার্ভার কনফিগার করে রাখবো, সেই সার্ভার থেকে আমি সরাসরি ইনস্টল করব এবং সেই সার্ভারটা আমি চাইলে অন্য কারোর সাথে শেয়ারও করতে পারি। ঠিক আছে, এই কারণে হচ্ছে আমরা মূলত ইয়াম সার্ভার কনফিগার করব। এবং আরো সুবিধা আছে, যখন আমি আরপিএম দিয়ে ইনস্টল করব, আরপিএম দিয়ে ইনস্টলের সময় কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হয়। ডিপেন্ডেন্সি বলতে সাপোর্টিং প্যাকেজ, যেমন অনেক উইন্ডোজের অনেক সফটওয়্যার ইনস্টল করার সময় আমরা দেখি না যে .NET লাগবে, তারপরে হচ্ছে ডাইরেক্টএক্স লাগবে, এরপরে C++ লাগবে, এই জিনিসগুলো লাগবে। তো ওই জিনিসগুলোকে মূলত বলা হয় ডিপেন্ডেন্সি। তো যখন আমি আরপিএম দিয়ে ইনস্টল করব তখন আমাকে ডিপেন্ডেন্সি ম্যানুয়ালি ইনস্টল করতে হবে, কিন্তু যখন আমি ইয়াম দিয়ে ইনস্টল করব তখন এটা অটোমেটিক্যালি আসবে। তো এটার জন্য ইয়াম। এখন ইয়ামের সার্ভার কনফিগার করার জন্য আমার হচ্ছে কিছু প্যাকেজ লাগবে, যে প্যাকেজগুলো আমার অলরেডি এখানে আছে ls/md। এই যে অ্যাপস্ট্রিম এবং বেজওএস, এই দুইটা ডিরেক্টরির ভিতরে প্যাকেজ ফাইলগুলো আছে। এই ডিরেক্টরি দুইটা আমি
কপি করব আমার সিস্টেমে। তো একটা ডিরেক্টরি আমি তৈরি করি, mkdir/myrepo। এখন এটাকে আমি কপি করব, সিপি -vfr। vfr কেন দিলাম? কেউ বলতে পারবেন vfr কেন দিলাম? আচ্ছা, ভি vfr দিয়ে হচ্ছে কি কি কতটুকু কপি হয়েছে ওইটা দেখাবে, আর অ্যাপ দিয়ে হচ্ছে ফোর্সলি, আর দিয়ে হচ্ছে রিকার্সিভলি। রিকার্সিভ, ভার্বোজ আর হচ্ছে ফোর্সফুল। আচ্ছা, এখানে এন্ড দিয়ে আমি দুইটা ডিরেক্টরি একসাথে কপি দিয়ে দিছি, যেন দুইটা একসাথে কপি হয়। একটু সময় লাগবে কপি হতে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা বলতে পারেন, ততক্ষণ আমাদের এই ফাইলগুলো কপি হবে। এগুলাকে ভাইয়া কপি করতেছি আমার ওই যে আইএসও ফাইলটা থেকে। হ্যাঁ, আইএসও ফাইলটা থেকে। প্রোডাকশন এনভায়রনমেন্টটা কি আমার ওই পেনড্রাইভ লাগা রেখে রাখা অবস্থায় এগুলো কপি করে নিতে হবে? হ্যাঁ, আপনি একবার কপি করে নেবেন, এরপরে আর প্রয়োজন হবে না। কপি করে যে কোনো ডিরেক্টরিতে রাখলেই হবে? যে কোনো ডিরেক্টরিতে রাখলেই হবে। কতগুলা আরপিএম ইনস্টল করা জরুরি, আপনার যতগুলা দরকার। আমি তো ভাইয়া কপি করে নিয়ে এসেও রান করাইতে পারতাম, তাই না? এরকম। মানে আমার আইএসওটা থেকে কপি করে নিয়ে আমি একটা ডিরেক্টরিতে রেখে ওই ডিরেক্টরিটা থেকেও আরপিএম প্যাকেজটা রান করাতে হ্যাঁ, পারতাম না? হ্যাঁ, অবশ্যই আপনার প্যাকেজ পাস হয়ে গেছে।
কপি শেষ। এখন যেটা করতে হবে যে এই যে ইয়াম সার্ভারটা আমি তৈরি করব বা কনফিগার করব, এটার জন্য আমাকে একটা কনফিগারেশন ফাইল তৈরি করতে হবে। তো সেটার জন্য একটা লোকেশন আছে ইটিসির ভিতরে yum.repos.t, এখানে একটা রিপো ফাইল তৈরি করাই আছে। মূলত আমরা একটা রিপোজিটরি ফাইল বানাবো, যে রিপোজিটরি ফাইলের ভিতরে আমাকে বলে দিয়ে আসতে হবে যে আমার আরপিএম প্যাকেজ গুলো কোথায় আছে বা কি আছে না আছে, এইসব জিনিসগুলো আমাকে ফাইলের ভিতরে বলে দিতে হবে। তো আমি ফাইলের নাম দিলাম ডিভিডি, এখানে যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে এক্সটেনশনটা দিতে হবে ডট রিপো। ডট রিপোতে বোঝাচ্ছে যে এটা রিপোজিটরি ফাইল। আমরা মূলত যেটা কনফিগার করতেছি এটা হচ্ছে রিপোজিটরি। সো ডট রিপো, এটা দিলাম, এটা ব্ল্যাঙ্ক ফাইল পুরোপুরি। এখানে হচ্ছে আমি কিছু জিনিস একটু লিখে নিচ্ছি, পরে আপনাদেরকে বলতেছি যে এটা আসলে কি। আচ্ছা, এখানে প্রথমটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে রিপো আইডি বা রিপোজিটরি আইডি। এরপরে নাম হিসাবে যে কোনো দিতে পারেন, যা ইচ্ছা তাই লিখতে পারেন নেমে, তবে আইডিটা একটা ওয়ার্ড দিতে হবে। আইডি অবশ্যই সিঙ্গেল ওয়ার্ড। নাম অ্যাপ স্ট্রিম, এটা নাম আমি যা ইচ্ছা তাই দিতে পারি, আমি এমনিতেই নাম দিয়ে রাখলাম। বেজ ইউআরএল, বেজ ইউআরএল হচ্ছে যে আমার প্যাকেজগুলো আসলে কোন লোকেশন থেকে নেবে সেটার জন্য বেজ ইউআরএল। এখানে যেহেতু আমার ফাইল পাথ ইউজ হবে, এই কারণে ফাইল প্রোটোকল ইউজ করতেছি। 3টা স্ল্যাশ, তার কারণ হচ্ছে প্রোটোকলের জন্য 2টা স্ল্যাশ, আর একটা স্ল্যাশ হচ্ছে আমার ডিরেক্টরি পাথ। ডিরেক্টরি পাথ হচ্ছে /myrepo/appstream। এখানে কিন্তু অ্যাপস্ট্রিম আমার ডিরেক্টরির নামটাই এইভাবে আছে, এই কারণে আমি এখানে দিচ্ছি। জিপিজি চেক 0, জিপিজি চেকটা হচ্ছে প্রত্যেকটা আরপিএম প্যাকেজের জন্য একটা করে জেনারেল পাবলিক লাইসেন্স কি থাকে। সেই লাইসেন্স কিটা যদি আমার সিস্টেমে ইনস্টল না থাকে, তখন আর আমি কোনো প্যাকেজ ইনস্টল করতে পারবো না, যদি ইনস্টল না থাকে। এবং প্রত্যেকটা আরপিএম প্যাকেজ ইনস্টল হওয়ার সময় ইয়াম সার্ভার দিয়ে অবশ্যই ইনস্টল হওয়ার সময় সেই জেনারেল পাবলিক কিটা চেক হয়। এই চেকটাই যেন আমি স্কিপ করতে পারি, এই কারণে জিপিজি চেক 0। ওকে, এনাবল্ড 1, এনাবল্ড 1 মানে হচ্ছে এই যে রিপোজিটরি ডিক্লারেশনটা আমি রাখছি, এই ডিক্লারেশনটা আমার এনাবল থাকবে কি থাকবে না। বাই ডিফল্ট এনাবল্ড, আমি যদি এখানে এনাবল্ড এই অপশনটা নাও দিতাম তাও কাজ হইতো। বাই ডিফল্ট এটা এনাবল্ড, তারপরেও আমি বলে দিলাম। এটা হচ্ছে আমার অ্যাপ স্ট্রিম প্যাকেজগুলোর জন্য গেল। আরেকটা দিতে হবে, এটা হচ্ছে বেজ ওএস। নেমের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার স্মল লেটার কোনো ইস্যু না। এখানেও সেম, ডিরেক্টরি পাথ অ্যাপ স্ট্রিম, ডিরেক্টরি পাথ বেজ ওএস। ঠিক আছে, এটা উপরে নিচে দুইটা একই, 2টা রিপোজিটরি, এই কারণে হচ্ছে 2টা। সেভ দিলাম। এখন হচ্ছে আমার ইয়াম সার্ভারের ক্যাশ ক্লিন করতে হবে। কেন? কারণ যদি আগের কোনো ইয়াম রিপোজিটরি থেকে সে হিস্ট্রি নিয়ে থাকে, সেটা আমার রিমুভ করতে হবে।
এই কারণে ইয়ামের ক্যাশ ক্লিন করতে হবে। সেটার জন্য ইয়াম ক্লিন অল, সব রকম ক্যাশ ক্লিন হয়ে যাবে এবং নতুন রিপোজিটরি রিড হবে। এই যে আমি নতুন রিপোজিটরি দিলাম সেটা যেন আপডেট হয়, এটার কারণে ইয়াম ক্লিন অল। এখন আমি দিব ইয়াম স্পেস রিপোলিস্ট। রিপোলিস্ট দিলে এখানে আমাকে দেখাবে যে দুইটা রিপোজিটরি পাচ্ছে কিনা, অ্যাপস্ট্রিম বেজওয়েস। এরপরে ইয়াম রিপোলিস্ট অল, এটা যদি দেই তাহলে আমাকে দেখাবে যে এই যে রিপো আইডি দুইটা আছে সেটার স্ট্যাটাস কি, দুইটাই এনাবল। আর আমি যদি প্যাকেজ লিস্ট দেখতে চাই সেটার জন্য ইয়াম লিস্ট অল। এই যে দেখেন রিপোজিটরি এই দুইটা আপডেট হলো, এই এতগুলো প্যাকেজ এখানে আছে, সব মিলায় 8000 সামথিং। অ্যাপস্ট্রিম সিঙ্ক হয়েছে আর বেজওয়েস সিঙ্ক হয়েছে। অ্যাপস্ট্রিম আর বেজওয়েসটা কি ভাই, এই দুইটা কি? দুইটা হচ্ছে দুইটা লোকেশন, একটার মধ্যে অ্যাপ্লিকেশন টাইপের সফটওয়্যার গুলো থাকে আর একটার ভিতরে অপারেটিং সিস্টেম রিলেটেড সফটওয়্যার গুলো থাকে। তার মানে এই না যে বেজওয়েস এর ভিতরে অপারেটিং সিস্টেম আছে, সেটা না। বেজওয়েস এর ভিতরে অপারেটিং সিস্টেম রিলেটেড কিছু সফটওয়্যার আছে আর অ্যাপস্ট্রিম এর ভিতরে হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড কিছু সফটওয়্যার আছে। মানে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন হ্যাঁ, সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার তো সরাসরি অপারেটিং সিস্টেম হয়ে গেল। এখানে হচ্ছে বেজওয়েস এর ভিতরে সেজন্য মূলত, বেজওয়েসটা তাহলে কোনটা? আচ্ছা বেজওয়েস হচ্ছে মূলত অপারেটিং সিস্টেমের বেস প্যাকেজ গুলো এখানে আছে। অপারেটিং সিস্টেমের সাথে কিছু বেস প্যাকেজ ইনস্টল হয়, যেমন পাইথন টাইথন, এগুলো হচ্ছে বেস হিসেবে ইনস্টল হয়, জিনোম ডেস্কটপ, তারপরে এই টাইপের আরো বেশ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বেস হিসেবে ইনস্টল হয়। সেই বেস প্যাকেজ গুলো হচ্ছে বেজওয়েস এর ভিতরে আছে, ঠিক আছে? ভাই একটু সামারি করা যায় যে মানে ইয়াম আর আরপিএম যেটা করছেন এটার সামারি বলতে কি সামারি? মানে পুরো জিনিসটা আর কি, মানে স্টেপ কি ইয়াম কি এখনো শেষ হয়নি, কোনটার পর কোনটা ইয়াম এখনো শেষ হয়নি। আরপিএম আপনার ইচ্ছা, আপনি আরপিএম চাইলে আচ্ছা। করলেন, করলেন না করলেন না, কিন্তু ইয়াম করতে হবে, ইয়াম লাগবে। মানে এতক্ষণ যা করছেন এটা আমার ইচ্ছা না করলেও হবে? আরপিএমটা আপনার ইচ্ছা, আরপিএম দিয়ে আপনি প্যাকেজ ইনস্টল করবেন কি করবেন না এটা পুরোপুরি আপ টু ইউ, বাট ইয়াম আপনাকে করতে হবে, কারণ আপনি এরপরে যত আমরা প্যাকেজ ইনস্টল করব সব ইয়াম দিয়েই করব। ইভেন এখনো ইয়াম গ্রুপ লিস্ট, এইখানে ইয়ামের জন্য কি ভাই আরপিএমটা লাগবে না? না লাগবে না। আচ্ছা, ইয়াম গ্রুপ লিস্ট, এই ইয়াম গ্রুপ লিস্টের ভিতরে এই যে এতগুলো গ্রুপ প্যাকেজ আমার আছে, তার মধ্যে ইনস্টলড আছে হচ্ছে ওয়ার্কস্টেশন গ্রুপটা, আর বাকি এনভায়রনমেন্ট গ্রুপ হিসেবে এই গ্রুপগুলো, আর অ্যাভেলেবেল গ্রুপ হিসেবে এতগুলো গ্রুপ প্যাকেজ আমি ইনস্টল করতে পারবো। গ্রুপ প্যাকেজ বলতে যেমন আমি যদি কন্টেইনার গ্রুপ ইনস্টল করতে চাই তাহলে এই যে কন্টেইনার ম্যানেজমেন্ট, সার্ভার উইথ গুই, ওই যে ওএস ইনস্টলেশনের সময় আমাদের সার্ভার উইথ গুই আসছিল, সেই সার্ভার উইথ গুই প্যাকেজটা যদি আমি ইনস্টল করতে চাই সরাসরি আমি গ্রুপ প্যাকেজ ইনস্টল করে দিতে পারি। ভার্চুয়ালাইজেশন হোস্ট যদি দিতে চাই সেটা এখানে ইনস্টল করে দিতে পারি। সিকিউরিটি টুলস চাইলে সরাসরি সিকিউরিটি টুলস ইনস্টল করে দিতে পারি। নেটওয়ার্ক সার্ভার সরাসরি নেটওয়ার্ক সার্ভার ইনস্টল করে দিতে পারি। এই ধরনের কিছু গ্রুপ এখানে আগে থেকেই বিল্ড আপ করা আছে, আপনি চাইলে এই গ্রুপগুলো ইনস্টল করে দিতে পারেন। এটা গেল হচ্ছে গ্রুপ। আর আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু দেখাই, ইয়াম ইনস্টল। ইয়াম দিয়ে আমরা ইনস্টল করব কিভাবে? ইয়াম ইনস্টল এফটিপি প্যাকেজ যদি ইনস্টল করতে চাই তাহলে vs ftpt জাস্ট এইটুকু লিখলেই হবে, ঠিক আছে? এন্টার দিলাম। প্যাকেজ আগে থেকে ইনস্টল করা, আচ্ছা আমি এটাকে রিমুভ করে দিই। ওকে, ইয়াম দিয়েই রিমুভ করি। ইয়াম দিয়ে রিমুভ করার জন্য ইয়াম রিমুভ vs ftpt,
Yes, no? Yes. Okay. এখন আমরা ইনস্টল করব yum install psftpd। এখানে সুবিধা হচ্ছে যে আপনি জাস্ট প্যাকেজের নামটা বলে দিবেন, কাজ শেষ। ইনস্টল দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে কনফার্মেশন যে আপনি ইনস্টল করতে চাচ্ছেন কি চাচ্ছেন না সেটা। ওয়াই দিলাম, ইনস্টল করতে চাচ্ছি, ইনস্টল হলো। আচ্ছা, এখানে এই যে ইয়েস নো অপশনটা আমি চাইলে ইনস্টলের সময়ই বলে দিতে পারি। ইনস্টলের সময় আমি বলে দিতে পারি যে আমি এটা ইনস্টল করব কি করব না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস এখানে আছে, মডিউল লিস্ট। হচ্ছে ওকে, এগুলো হচ্ছে মডিউল লিস্ট। মডিউল কি? মডিউল হচ্ছে প্রত্যেকটা সফটওয়্যারের স্পেসিফিক কিছু ভার্সন। মডিউল হচ্ছে প্রত্যেকটা প্যাকেজের কিছু না কিছু ভার্সন। এই যে যেমন মারিয়াডিবি, মারিয়াডিবির এখানে এই ভার্সনটা আছে, এটা সবই ক্লায়েন্ট হিসেবে কাজ করবে, সার্ভার হিসেবেও কাজ করবে, এভরিথিং মারিয়াডিবির এটা পুরোটাই। আচ্ছা, এরপরে হচ্ছে আইডিএম। এখানে দেখেন আইডিএম এর দুইটা আছে, একটা হচ্ছে এখানে দেখেন সব আছে, এটা হচ্ছে মূলত সার্ভার। এই যে আইডিএম যেটা, এটা হচ্ছে মূলত সার্ভার। আর এই যে আইডিএম, এটা হচ্ছে মূলত ক্লায়েন্ট। আইডিএম হচ্ছে আইডেন্টিটি অ্যাক্সেস মডিউল। এলডাপ সার্ভার এটা আমাদের আছে, এটা আমরা পরে যাব। উপরেরটা হচ্ছে সার্ভার, নিচেরটা হচ্ছে ক্লায়েন্ট। আচ্ছা, এরকম যেমন এখানে দেখেন পার্লের ক্ষেত্রে কতগুলো আছে। পার্লের ক্ষেত্রে 3টা আছে, 5.24, 5.26, 5.30। সো আমরা চাইলে স্পেসিফিক মডিউল ইনস্টল করতে পারি, চাইলে সব ইনস্টল করতে পারি। ঠিক আছে? এখন একটা মডিউল জাস্ট আপনাদের ইনস্টল করে দেখাবো। যেমন তার আগে একটু চেক করে নেই যে আসলে পার্লের কোন মডিউল ইনস্টল করা আছে। rpm-qa পাইপলাইন grep perl। আচ্ছা, পার্লের মডিউল ইনস্টল নাই। ওকে, যেহেতু ইনস্টল নাই, আমি এখান থেকে মডিউল লিস্ট পাইপলাইন grep perl শুধু পার্লটাকে নিচ্ছি। এখানে পার্লের কি কি আছে? 5.24, 5.36, 5.30, এই 3টা আছে। তো এটার মধ্যে আমি চাচ্ছি যে 5.26টা আমি ইনস্টল করব। তাহলে ইয়াম, যেহেতু মডিউল ইনস্টল করব, সো মডিউল ইয়াম মডিউল ইনস্টল -y, আমি কনফার্মেশন দিয়ে রাখলাম আগে থেকেই, পার্ল :5.26। যেহেতু আমি স্পেসিফিক মডিউলটাকে ইনস্টল করতে চাচ্ছি। এটা একটা কোশ্চেন, এক্সামের একটা কোশ্চেন, যে তারা একটা মডিউলের নাম বলে দিবে, ভার্সন বলে দিবে, সেই এক্সাক্ট ভার্সনটাই আপনাকে ইনস্টল করতে হবে। এর জন্য এটা দেখাইলাম, পার্লের একদম স্পেসিফিক 5.26 ভার্সনটা আমি ইনস্টল করলাম। হয়ে গেছে? এইটুকুতে কারো কোনো কোশ্চেন আছে? স্পেসিফিক মডিউল ভাইয়া ইনস্টল করার আগে কি ইয়ামের রিপোজিটরি ক্রিয়েট করতে হবে?
হ্যাঁ, অবশ্যই ইয়ামের রিপোজিটরি দিতে হবে। এছাড়া আপনি মডিউল লিস্ট কোথায় পাবেন? মডিউল লিস্ট তো আপনি ইয়াম ছাড়া পাবেন না। আপনি যে দুইটা রিপোজিটরি বানাইছেন, অ্যাপ স্ট্রিম আর একটা হচ্ছে আপনাকেও দুইটাই বানাইতে হবে। হ্যাঁ, এরপরে যে লোকেশন দেখাই দিছেন, যে দুইটা লোকেশন থেকে ফাইলগুলা ইয়ে হবে, ওই লোকেশনটা কি ওইটাই যেখান থেকে আপনি ওই আইএসও থেকে ফাইলগুলো নিয়ে আসছেন? হ্যাঁ, এই যে আমি মাই রিপোতে কপি করছি না, এই যে দেখেন মাই রিপোর ভিতরে এই যে অ্যাপস্ট্রিম বেজ ওএস দুইটাই আছে। এবং আমি ডিরেক্টরি মানে সরাসরি ডিরেক্টরি কেন বলে দিছি, এই যে দেখেন অ্যাপস্ট্রিমের ভিতরে আবার আরো দুইটা ফোল্ডার আছে, একটা হচ্ছে প্যাকেজেস আর একটা হচ্ছে রিপো ডাটা। এই রিপো ডাটার ভিতরে মূলত ডাটাবেজ আছে। ডাটাবেজটা হচ্ছে যে এই প্যাকেজের ভিতরে কি কি প্যাকেজ আছে সেটার একটা ডাটাবেস এই ফাইলের ভিতরে আছে, এই ডিরেক্টরির ভিতরে। আইএসও থেকে ভাইয়া কোন কোন ফাইলটা নিছেন? এই যে এই দুইটা অ্যাপস্ট্রিম এবং বেজ ওএস, এই দুইটা। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যখন আপনাদের টিএমএ কপি করতে যাবেন তখন আপনাদের আইএসও লোকেশন থাকবে এইটা /run media, এটার ভিতরে এই যে যদি রুট ইউজার দিয়ে লগইন করে থাকেন তাহলে রুট, তার ভিতরে এই RHEL 8.something এর ভিতরে মূলত সব ফাইলগুলো আছে। এই যে অ্যাপস্ট্রিম, বেজ ওএস, EFI ইমেজেস, আইএসও লিনাক্স, এতগুলো দরকার নাই, আপনারা নেবেন শুধু এই দুইটা। তবে আপনাদের লোকেশন হবে এইটা রান মিডিয়া রুট, এরপরে RHEL। আমি যেহেতু ম্যানুয়ালি মাউন্ট করছি যার কারণে আমি ওই MNT থেকে নিছি, বাট মাউন্ট হয়ে যাওয়ার পরে আমি এই লোকেশন থেকেও নিতে পারতাম। ঠিক আছে, এটুকু তাহলে হ্যাঁ, ক্লিয়ার। তাহলে ভাইয়া সেক্ষেত্রে তো ভাইয়া আরপিএমটা আমার করার দরকার নাই, মানে আমি তো ভাই ডাইরেক্ট সরাসরি আরপিএম আপনাদের শেখানো দরকার ছিল, এই কারণে আমি শিখাই দিছি। আপনি ইউজ করবেন কি করবেন না এটা পুরোপুরি আপনার উপর ভাই, আমি তো জোর করে আপনাকে চাপাই দিতে পারবো না। আমার শেখানো না দরকার ভাই ছিল, আমি সেটা শিখাইছি। আপনি ইউজ করবেন কি করবেন না এটা না আপনার শিখতে ব্যাপার। হয়তো নিশ্চয়ই প্রোডাকশনে কোথাও ট্রাবল শুটিং এ কাজে লাগবে, ওই লাগতে জন্য পারে, শিখাইছেন, অবশ্যই লাগতে পারে। নাহলে সেটা হয়তো কোনো এক সময় ইয়ামটা কাজ করতেছে না, তখন তো আরপিএম দিয়েই হ্যাঁ, তখন কাজ আরপিএম দিয়ে করতে কাজ হবে। করতে হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করলাম এখানেই। আজকে আর বেশি না আগাই। IPv6টা বাকি থাকলো, IPv6 আমরা নেক্সট ডেতে ফার্স্ট আওয়ারেই করে ফেলবো, এরপরে বাকিগুলো কমপ্লিট করব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করি। আর কারো কোনো প্রবলেম হলে জানাবেন।